সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের কর্মকাণ্ডকে আপনাদের সামনে তুলে ধরতে। কানাডায় যে বাঙালিরা রয়েছেন তাদের যে সাংস্কৃতিক, সাংগঠনিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য কর্মকাণ্ড রয়েছে, সেগুলো আমরা কানাডা জার্নালের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা কানাডায় থাকা কৃতি বাঙালিদের কীর্তিগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সুধী দর্শক, কানাডা জার্নালের আজকের বিষয় কানাডীয় সাহিত্য আমার ভালো লাগা। তবে আজকের বিষয়ে যাবার আগে আমরা একটি ছোট্ট করে অন্য একটি প্রসঙ্গ বলে নেব। আমরা জানি কানাডায় অনেক কালো মানুষ রয়েছেন, কিন্তু আমরা ব্যথিত হই যখন সারা আমেরিকা জুড়ে কালো মানুষদের উপরে নিগ্রহ হয়। কানাডা জার্নালের পক্ষ থেকে, এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে কালো মানুষরা তাদের অধিকার রক্ষায় যে প্রতিবাদ করছেন, আমরা সেই প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করি। আমরা জানিয়ে রাখতে চাই, কানাডায় বহু কালো লেখক রয়েছেন। বিশেষ করে আমি উল্লেখ করব জর্জ ইলিয়ট ক্লার্কের কথা। আপনারা জানেন তিনি কানাডার ভূতপূর্ব পার্লামেন্টারি পোয়েট লরিয়েট, এবং তার এই অসামান্য গ্রন্থ জর্জ অ্যান্ড রু কানাডায় কালোদের উপরে অত্যাচারের কাহিনী দিয়ে তৈরি। আরো কালো যে বিখ্যাত লেখক তাদের একজন অস্টিন ক্লার্ক। আপনারা জানেন লরেন্স হিলের কথা, দ্য বুক অফ দ্য নিগ্রোস বিখ্যাত গ্রন্থ। আপনারা জানেন ডিওন ব্রান্ডের কথা, তিনি টরন্টোর পোয়েট লরিয়েট ছিলেন। আপনারা জানেন বিখ্যাত কালো লেখক আন্দ্রে অ্যালেক্সিসের কথা। আপনারা জানেন ডেভিড চ্যারিয়ান্ডির কথা, এবং আরো আমরা জানি ইসি এডুগনের কথা, যিনি এবার $1,00,000 পুরস্কার পেয়েছেন। যে আমরা এই কথাগুলো শুধু এটুকুই বললাম যে আমরা কালো মানুষদের সাথে একই মানুষ হিসেবে নিজেদেরকে দেখতে চাই। আমরা বলতে চাই আমাদের সবার অধিকার এক। সুধী দর্শক, আজকে যে বিষয় কানাডীয় সাহিত্য আমার ভালো লাগা, সেই বিষয়ে যে প্রজ্ঞাবান অতিথিরা এনআরবির স্টুডিওতে, এই লাইভ স্টুডিওতে আজকে যুক্ত হয়েছেন, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে রয়েছেন সুজিত কুসুম পাল। শুভ সন্ধ্যা। দর্শক, সুজিতদার সম্পর্কে শুধু এটুকু বলে রাখতে চাই, তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, নিয়মিত পড়াশোনা করেন, এবং ইংরেজি সাহিত্যের বিশিষ্ট কবি ইয়েটস নিয়ে তিনি ইয়েটসের কবিতায় নারী ও নিকুঞ্জ নামে একটি গ্রন্থ লিখেছেন। তিনি কানাডীয় সাহিত্যের একজন ভীষণ আগ্রহী পাঠক। ধন্যবাদ সুজিত দা। আমাদের সাথে রয়েছেন আরিফ আনোয়ার। শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভ বিকেল, আসসালামু আলাইকুম, নমস্কার প্রভৃতি সবাইকে শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন আরিফ হচ্ছেন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় সেই ঔপন্যাসিক যার দ্য স্টর্ম 2018 সালে প্রকাশিত হয়েছিল কানাডার মূলধারার বিখ্যাত প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স থেকে। পরে সেটি আমেরিকার একটি সংস্করণও হয়, এবং তার অসামান্য সেই গ্রন্থে তিনি আমাদের 1970 সালের যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়কে তুলে এনেছিলেন, এবং তার ভেতর দিয়ে আরো অনেক কিছু, পেছনে ফিরে গেছেন, ভারত বিভাগ, তারপরে ইত্যাদি ইত্যাদি সবকিছুকে নিয়ে এসেছেন। আরিফের এই বই দ্য স্টর্ম, এই বইয়ে একটি অদ্ভুত জিনিস রয়েছে। আমার ক্ষুদ্র জ্ঞানে এটুকু মনে হয় যে আর কোনো লেখক, বাঙালি লেখক এই কাজটি করতে পারেননি। আরিফ মূলধারার যে উপন্যাস লিখেছেন, সেই উপন্যাসে তিনি বাংলা হরফকে তার বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এরকম মাঝে মাঝেই
বাংলা হরফ তার বইয়ের ভেতরে পাওয়া যায়। কানাডা যে মাল্টিকালচারাল কান্ট্রি তার একটি বিরাট প্রমাণ এই বই। ধন্যবাদ আরিফ আনোয়ার। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে রয়েছেন ডক্টর দেবশ্রী দত্ত রায়। নমস্কার, শুভ সকাল, শুভ বিকেল। নমস্কার। আমরা অনেক আনন্দিত এবং গর্বিত তাকে পেয়ে, এবং আনন্দের সাথে বলতে চাই তিনি ভারতের পশ্চিম বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের সহযোগী অধ্যাপক, এবং তিনি যে পিএইচডি করেছেন তার পিএইচডি গবেষণার বিষয় ছিল রিসেপশন অফ অ্যাবরিজিনাল ক্যানাডিয়ান রাইটার্স ইন ইন্ডিয়া, এবং আরো অনেক দীর্ঘ নাম পরে তার কাছ থেকে আমরা শুনবো। জানিয়ে রাখতে চাই যে তিনি কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতেও মাঝে মাঝে অতিথি অধ্যাপক হিসেবে কাজ করতে আসেন। তিনি শুধু বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় জানেন না, একই সাথে তিনি জানেন সংস্কৃত, তিনি জানেন সামান্য হলেও জানেন জার্মান এবং অসমিয়া। অনেক ধন্যবাদ দেবশ্রী দত্ত রায়। দর্শক, আমাদের সাথে রয়েছেন রাজিয়া সুলতানা। আমার এখান থেকে সবাইকে শুভ সন্ধ্যা। তিনি ওয়েস্ট ভার্জিনিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং তিনি একজন লেখক, কবি, অনুবাদক, এবং তিনি কানাডীয় সাহিত্যের কবিতা অনুবাদ করেন। সেই বিষয়টি আমরা জেনে তাকে আজকে আমরা সম্পৃক্ত করেছি। রাজিয়া সুলতানা, আপনাকে স্বাগত জানাই। শিওর, থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন মোজাফফর হোসেন। ঢাকা থেকে শুভ সকাল। আপনাদের জানিয়ে রাখতে চাই, মোজাফফর বাংলাদেশের বাংলা একাডেমির একজন অনুবাদ কর্মকর্তা, কিন্তু তার চেয়েও বড় পরিচয়, তিনি অনেক পরিচিত একজন লেখক, কম বয়সী, কিন্তু তিনি লেখক, গবেষক, অনুবাদক, ছোট গল্পকার, ইতিমধ্যে অনেকগুলো পুরস্কার পেয়ে গেছেন। মোজাফফর, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। শুধু দর্শক, আমাদের সাথে রয়েছেন শিউলি জাহান। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুভ সকাল। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, শিউলি জাহান টরন্টোতে থাকেন। তিনি একজন কবি, তার 2টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ধন্যবাদ শিউলি জাহান। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন তাসমিনা খান। ধন্যবাদ সুব্রত দা, ধন্যবাদ এনআরবি টেলিভিশন আমাকে যুক্ত করবার জন্য, আর অনেক অনেক শুভেচ্ছা সকলের জন্য। শুভ সন্ধ্যা। শুধু দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তাসমিনা ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষে বাংলাদেশে একসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তিনি একজন টেলিভিশনের উপস্থাপকও বটে, এবং যাকে বলে পার পাঠক তিনি হচ্ছেন তাই, এবং তিনি দুহাত দিয়ে প্রবন্ধ লেখেন, অনেক কিছু লেখেন। অনেক ধন্যবাদ তাসমিনা, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা আপনাদের সাথে আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিলাম। এবারে আমরা ক্রমে ক্রমে অতিথিদের সাথে যুক্ত হব। আপনাদেরকে তার আগে একটুখানি বলে রাখতে চাই যে আজকের এই অনুষ্ঠান ঠিক কোন একটা স্কলারলি অনুষ্ঠান নয়। আমরা আসলে চেষ্টা করেছি, বহুদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে যে কানাডীয় সাহিত্যকে আরো বেশি বাঙালি বন্ধুদের কাছে পরিচয় করিয়ে দেয়া, তাদের নাগালের কাছে নিয়ে যাওয়া, এবং আমাদের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে দর্শকদের সাথে যারা আজকে যুক্ত হয়েছেন তাদের সবার একটা সংযোগ, সম্পর্ক তৈরি করা, এবং এই কাজটিকে আরো বেশি করে এগিয়ে নিয়ে ভবিষ্যতে কানাডীয় সাহিত্যকে বাঙালি পাঠকের কাছে আরো বেশি করে নিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য। তাই আমরা আজকে আমাদের যারা এনআরবি টেলিভিশন এই মুহূর্তে পর্দায় দেখছেন অথবা ফেসবুকে লাইভে আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারাও কানাডীয় সাহিত্যে আপনার ভালো লাগার বিষয়টি
যদি মন্তব্যে জানান, আমরা চেষ্টা করব সেটি সবাইকে পড়ে শোনাতে। দর্শক, এবারে আমি একটু চলে যাব সুজিত কুসুম পালের কাছে। সুজিত দা, আপনাকে প্রথম প্রশ্নটা করি। আমি জানি যে আপনি কানাডীয় সাহিত্য নিয়মিত পড়াশোনা করেন। তা আমি যদি জিজ্ঞেস করি যে এই মুহূর্তে আপনি কানাডীয় সাহিত্যের কি পড়ছেন, একটু আমাদের দর্শকদের জন্য বলুন। আমি এখন কানাডীয় সাহিত্যের তথা বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা তাত্ত্বিক সাহিত্যতাত্ত্বিক নর্থ ফ্রাইকে নিয়ে পড়াশোনা করছি। তবে পড়াশোনা করছি এই জন্যে, শুধু আমার বিষয় যেহেতু মার্গারেট অ্যাটউড, আমি গত কয়েক বছর ধরে তাকে নিয়ে কাজ করছি। মার্গারেট অ্যাটউডকে জানার জন্য আমি নর্থ ফ্রাই নিয়ে এখন পড়াশোনা করছি। ধন্যবাদ সুব্রত কুমার দাস। আপনি জানতে চেয়েছেন আমার ভালো লাগার কারণ, ভালো লাগার বিষয়। আমি কি একবারেই বলে দেব? একটুখানি বলুন তাহলে। এই যে আপনি যে বলছিলেন যে মার্গারেট অ্যাটউড নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, মানে হঠাৎ করে মার্গারেট অ্যাটউডকে নিয়ে কাজ করার কথা আপনার মনে হলো কেন? আচ্ছা, সুন্দর প্রশ্ন। মনে হলো এই জন্যে, 1967 সালে যখন কানাডার শতবার্ষিকী হয়, তখন একটা হালখাতার পরিবেশ তৈরি হলো যে কি পেলাম স্বাধীনতার 100 বছর পর। হালখাতার শূন্য পেলাম। দুটো বিশ্বযুদ্ধ চলে গেল, কানাডার আত্মপরিচয় তখনও মেলেনি। এই শিশুর পরিচয়টা কি? তখন এই নর্থ ফ্রাই বললেন, তোমরা অস্থির হইও না, এটি হচ্ছে একটি ঔপনিবেশিক শক্তির ফ্রস্ট বাইট। তারা এতদিন ছিল, এই ফ্রস্ট বাইট থেকে মুক্তি পেতে একটু সময় লাগবে। তো মার্গারেট অ্যাটউড তার বন্ধু বান্ধব যারা ছিলেন, যেমন ডেনিস লি, আপনি জানেন অ্যানান্সি প্রেসের প্রতিষ্ঠাতা, শিশু সাহিত্যিক, জে ম্যাকফারসন, সবাই মিলে তারা একটা স্থির একটা সিদ্ধান্তে আসলেন, আসলে আমাদের অন্তরায়টা কোথায়, এগোবার পথে অন্তরায় কোথায়। দেখা গেল অন্তরায় হচ্ছে এই ব্রিটিশ উপনিবেশের আছরটা আমাদের ঘাড়ের উপর থেকে গেল, এবং আমাদের দক্ষিণ সীমান্তে যে ব্যাঘ্রটি আছে আমেরিকান সংস্কৃতির থাবা, এই থাবা থেকে মুক্তি পেতে হবে, থাবাকে প্রতিরোধ করতে হবে, এবং ধীরে ধীরে ব্রিটিশ উপনিবেশের ছোঁয়াটা থেকে মুক্তি পেতে হবে। এই দুটি কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের সাহিত্যকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো। এবং তারা যে তাদের ডায়াগনোসিসে সফল ছিলেন, এটা বোঝা গেল 80 দশকে এসে। সত্যি আমাদের মাঠে অনেক খেলোয়াড় আমরা পেয়ে গেলাম। আমরা পেলাম মাইকেল ওনজার্জেকে পেলাম, আমরা পেলাম ডেনিস লিকে পেলাম, আমরা মার্গারেট লরেন্সকে পেলাম, আমরা জে ম্যাকফারসনকে পেলাম, আরো অনেক খেলোয়াড়কে পেলাম। এবং এই সময় 1970 সালে মার্গারেট অ্যাটউড নিয়ে আসলেন দেশ কাঁপানো সেই সার্ভাইভাল, এ থিমেটিক গাইড টু ক্যানাডিয়ান লিটারেচার। তিনি এই বইটা প্রকাশিত হওয়ার পর, এই বইটাকে নিয়ে আপনারা জানেন এই গ্রেহাউন্ড বাস কোম্পানি একটা গ্রেহাউন্ড বাস নিয়ে অন্টারিওর বিভিন্ন শহরে চলে যেতেন, সবাইকে মিটিং করে ডেকে এই বইটা পড়ে শোনাতেন, এবং এই গ্রেহাউন্ড বাস নিয়ে ঘুরতে ঘুরতে উনি নিউ ইয়র্কে পৌঁছে গেলেন, তাদেরকেও শোনালেন। তারপর যা হয় আমরা পেতে থাকলাম, তারকা আসতে লাগলো। 90-এর দশকে পেলাম আমরা অ্যান মাইকেলকে। আমি বুঝতে পেরেছি, মানে ওই যে বাস, কেন যেন মনে হচ্ছে যে ওই বাস আসলে এখনো চলছে, এবং সেই বাসে যে শোনানো হয়েছে সার্ভাইভালের কথা, তার একজন শ্রোতা হচ্ছেন সুজিত কুসুম পাল। তিনি শুনেছেন, কানাডীয় সাহিত্যে আগ্রহী হয়েছেন, এবং বাদবাকি কথাগুলো আপনার কাছ থেকে আবার পরে আমরা শুনবো যে আপনি কিভাবে চলে গেলেন সেই জায়গাটাতে। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে একটুখানি আমরা আরিফ আনোয়ারের কাছে যাই। আরিফ, আমরা তো জানি যে আপনি নিজেই একজন ঔপন্যাসিক, জি, কিন্তু আমি যদি প্রশ্ন করি যে আপনি কানাডীয় সাহিত্য কি পড়ার সুযোগ পান বা পড়েছেন, কি বলবেন? পড়ার সুযোগ অবশ্যই পাই সুব্রত দা। এই মুহূর্তে আমি সত্যি কথা বলবো যে কোনোই উপন্যাস, কোনোই সাহিত্য পড়ার সুযোগ পাচ্ছি না, কারণ আমি আমার দ্বিতীয় উপন্যাস লিখতে ব্যস্ত।
আর আমার যাকে বলে লিটারারি এজেন্ট আমাকে একটা সিরিয়াস ডেডলাইন দিয়ে দিয়েছে যে যেটার মধ্যে আমার প্রথম খসড়াটা শেষ করতে হবে আর কি। তো ও ক্ষেত্রে আমার বেশিরভাগ সময় যাচ্ছে আজকাল মানে রিসার্চ, এই উপন্যাসের জন্য যে রিসার্চ বই পড়তে হবে ওগুলো পড়তে। তবে ফাঁকে ফাঁকে অন্যান্য বন্ধু লেখক যারা আছে তাদের বই পড়ার ফাঁকে ফাঁকে আমি সময় বার করার চেষ্টা করছি। একজন লেখক আমি খুব রিসেন্টলি ওই অ্যাডিলেড বুক ফেস্টিভ্যাল এবং পার্থ বুক ফেস্টিভ্যালে গিয়েছিলাম, এই পৃথিবী বদলে যাওয়ার কয়েক সপ্তাহ আগে আর কি, শেষ দুটো ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়ায়। তো ওখানে আমার ওই ক্যানাডিয়ান লেখক মাইকেল ক্রিস্টির সাথে দেখা হয়েছিল। সে লিখেছে, তার বইটার নাম বোধহয় গ্রিনউড। তো আমার লিস্টে নেক্সট ক্যানাডিয়ান বইটা যেটা আছে, যেটা পড়বো, ওটা হচ্ছে গ্রিনউড। ওটা পড়ার এখনো সুযোগ পাইনি। তবে ওটা ছাড়া তবে এমনি তো আজকে আলোচনা করবো আমার প্রিয় একটা ক্যানাডিয়ান সাহিত্যের একটা উদাহরণ দিয়ে, রোহিন্তন মিস্ত্রির বই দিয়ে। তবে এই মুহূর্তে আমি কোনোই উপন্যাস পড়ছি না। রোহিন্তন মিস্ত্রি নিয়ে তাহলে পরে আপনার কাছে আবার ফিরে আসবো। ওকে দর্শক, তাহলে এবার আমরা একটুখানি শুনতে চাই ডক্টর দেবশ্রী দত্ত রায়ের কথা। দেবশ্রী, আমরা জানি যে আপনি কানাডীয় সাহিত্য নিয়ে পিএইচডি করেছেন। তা সেই পিএইচডির বিষয়টা যদি একটু বলেন, যে মানে কাকে ফোকাস করেছিলেন এবং মানে বিষয়টা একটু ব্যাখ্যা করুন আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, আমি আমার কাজটা ছিল মূলত লি ম্যারকেল, বিয়েট্রিস মসেনিয়র আর জেনেট আর্মস্ট্রংকে নিয়ে। এরা তিনজন কানাডার আদিবাসীদের মধ্যে আছেন, যাদের মধ্যে লি ম্যারকেল হচ্ছেন সেলিশ ক্রি, বিয়েট্রিস মসেনিয়র হচ্ছেন মেতি এবং জেনেট আর্মস্ট্রং হচ্ছেন ওকানাগানের। এরা তিনজন কেনেডিয়ান ইন্ডিজিনাস স্টাডিজ এর পায়োনিয়ার লেখিকা হিসেবে পরিচিত, এবং আজকে কানাডায় অনেক ইন্ডিজিনাস লেখিকা বা লেখক যে সুযোগ পাচ্ছেন বা অ্যাওয়ার্ডস পাচ্ছেন, তার জন্য কিছুটা অনেকটাই দায়ী এরা তিনজন, কারণ তারা সেই স্থান করে দিয়েছিলেন বাকি লেখকদের জন্য, আগামী প্রজন্মের জন্য। আমার যেটা মূলত বিষয় ছিল যে এই লেখকদের যখন আমরা পড়ছি বা বুঝছি, আমার অবস্থান ভারতবর্ষ এবং আমি শ্বেতাঙ্গ নই, সুতরাং সেখানে আমি কিভাবে এই লেখকদেরকে পাচ্ছি, যেটা একটা হয়তো ইউরো আমেরিকান একাডেমিক অ্যাটমসফিয়ারে সেই পরিস্থিতিটা একটু আলাদা, তার রিসেপশন একটু আলাদা সেই লেখকদের, এবং সেই বিষয় নিয়ে আমার ইন্টারেস্ট। এবং সেখানে মনে করুন লি ম্যারকেলের ববি লি, যেটা একদম প্রথম 70s এর, বা বিয়েট্রিস মসেনিয়রের ইন সার্চ অফ এপ্রিল রেইন ট্রি, বা জেনেট আর্মস্ট্রং এর স্ল্যাশ, এগুলো ওই সময়কার 70 দশকের 60s 70s এর রেড পাওয়ার মুভমেন্ট বা এদের যে সত্তাকে নিজেদের এস্টাবলিশ করার চেষ্টা, প্রত্যেকটাই আমরা পাই এই লেখিকাদের মধ্যে। এবং শুধু তাই নয়, জেনেট আর্মস্ট্রং ব্রিটিশ কলাম্বিয়াতে পেনেকপেন্টিকটনে একটা এনুকুইন সেন্টার শুরু করেন, যেখানে এখানে অনেক লেখকদের আমরা পাচ্ছি, যেখানে ইন্ডিজিনাস লেখকরা নিজেদের মতো করে লেখার সুযোগ পাচ্ছেন। তারা তাদের মতো করে তাদের ভাষায় লিখবেন, এবং সেটা খুব প্রয়োজন ছিল সেই সময় কানাডায় দাঁড়িয়ে। আজকে হয়তো ভাবতে গেলে সেটা খুব বড় বিষয় নয়, কারণ সবাই লিখছেন নিজেদের মতো করে, কিন্তু 60-এর দশকে বা 70-এর দশকে সেটা অত সহজ ছিল না। সুতরাং 1990 সালে এই সেন্টারটি খোলে, দ্য এনুকুইন স্কুল অফ রাইটিং, যেখানে নিজেদের মতো করে ভাববার সুযোগ পাওয়া হয়। তো আমার বিষয়টা ঠিক অনেকটাই সেই রকম, এবং আমি এখন যে জায়গায় আছি সেখানে আমাদের দেশের আদিবাসী এবং কানাডার আদিবাসী বা আমাদের দেশের ইন্ডিজিনাস কমিউনিটিস, তাদের বিষয় নিয়ে আমার আগ্রহ সব থেকে বেশি, এবং সেখানে একটা আলোচনা করা যায় এবং দু দেশে কিভাবে কাজ হচ্ছে সেটা নিয়েও আমরা কাজ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু এই দেবশ্রীর কাছ থেকে একটু অনেক নতুন আঙ্গিক পাচ্ছি, নতুন তথ্য পাচ্ছি, এবং এই যে আদিবাসী
লেখক যারা কানাডীয় সাহিত্যে তাদের ভূমিকা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তার কাছ থেকে পরে আবার জানবো এবং তিনি আরো কি কাজ করছেন সেটা জানার সুযোগ আমাদের হবে। আপাতত আপনাকে ধন্যবাদ জানাই। এবারে আমরা একটু রাজিয়া সুলতানার কাছে যেতে চাই। আপনি তো আমেরিকায় থাকেন, জি। তো সেখানে আমি জানি যে আপনি বাংলা সাহিত্য নিয়ে কাজ করেন, আমেরিকান সাহিত্য নিয়ে কাজ করেন। আপনার কি কানাডীয় সাহিত্য নিয়ে কাজ করার সুযোগ ঘটে? আমার আসলে এইটা এর যাকে নিয়ে আজকে আমি কথা বলবো, যার কাজের উপর কথা বলবো, তার সম্পর্কে জানতে পারি আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে। সেও লেখালেখি করে কিছুটা। একদিন আমাকে বলল, "আপা আপনি কি রুপি কাউরের নাম শুনেছেন?" আমি আচ্ছা, বললাম, "সে কে?" তখন ও বলল যে, "ও তো এখনকার কবি, নতুন প্রজন্মের কবি।" "কোথাকার?" "কানাডার।" আমি বললাম, "তাই নাকি?" তারপরেই তখন নেটে সার্চ দিলাম। কিছু কবিতা পেয়ে গেলাম, তার সম্পর্কে জানতে পারলাম। আগ্রহ বেড়ে গেল। তার কারণ অনেক কিছু পেলাম যেইটা আমাদের এই প্রজন্মের জন্য আসলেও খুব মজার একটা ধারা যেভাবে উনি লিখেন। আ শুধু তো তাই না, উনি একাধারে কবি, লেখক, অভিনয় শিল্পী, তারপর চিত্রশিল্পী। এবং আমি যখন নেটে দেখলাম বইটা, উনার বই হচ্ছে 'মিল্ক অ্যান্ড হানি' ১ম বইটা, যেটা ১৪০০ ২০১৪ সালে বের হয়। তো ওই বইটা অর্ডার দিয়ে দিলাম এবং যখন হাতে পেলাম খুব ভালো লাগলো। তখন মনে হলো যে কিছু তো অনুবাদ করাই যায়, দেখি। করলাম কিছু, এই জাস্ট শখের বশে কয়েকটা কবিতা অনুবাদ করলাম। কিন্তু ওকে, ওকে। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে থ্যাংক আপনি ইউ। অনুবাদ করেছেন এবং মানে তাকে নিয়ে আর যা, যা ভেবেছেন সেই প্রসঙ্গে আরো বিস্তার করে পরে আমরা শুনবো। এখন একটু আমাদের আরেকজন অতিথির কাছে যাই। তিনি হচ্ছেন মোজাফফর হোসেন। মোজাফফর, আমরা জানি যে আপনি বিশ্ব সাহিত্য নিয়ে কাজ করেন। এর ভেতরে কানাডীয় সাহিত্য নিয়ে কাজ করার মানে উৎসাহ বা অনুপ্রেরণা সেটি কেমনভাবে আপনার ভেতরে সঞ্চারিত হয়েছিল? যদি একটু বলেন। আমি কানাডা সাহিত্যের প্রতি আগ্রহী হই এটা খুব বেশিদিন আগে না। বলতে পারি যে ২০০০ আ আ কত ২০১০ বা ৯-১০ এর দিকে। এর প্রধান কারণ ২ টি কারণ ছিল আসলে। একটি কারণ হচ্ছে কানাডার আমি সাহিত্যকে ব্যক্তিগতভাবে স্টাডি করি কালচারাল স্টাডিজ এর একটা পার্ট হিসেবে। এবং সেখানে আমি দেখলাম যে কানাডার সাহিত্যের যে যদি বলি কালচারাল ডাইভার্সিটি এমনকি ভাষাগত যে বৈচিত্র্য বিশেষ করে আমি বলব যে কানাডার সাহিত্যের প্রাণটা কোথায়? কানাডার সাহিত্যের প্রাণ আসলে দ্য ওয়ার্ল্ড ইটসেলফ। কারণ সা আমি যদি বিশ্ব সাহিত্যের, বিশ্ব সংস্কৃতির একটা বা একেবারে বলব যে প্রাণটা পেতে চাই, সেক্ষেত্রে আমি নানান দেশের সাহিত্য পড়তে পারি। আরেকটা হতে পারে আমি যদি কানাডার সাহিত্যই পড়ি, আপনি দেখবেন যে শ্রীলঙ্কা ইস দেয়ার, ইন্ডিয়া ইস দেয়ার, চীন, জাপান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এভাবে ইউরোপ তো বটেই, ইউরোপ, আমেরিকা। পুরো বিশ্বটা কানাডার সাহিত্যে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল টেক্সটে না, একটা টেক্সটের মধ্যেও মানে আরিফ আনোয়ার ভাইয়ের এখানে আছেন বলে বলি যে স্ট্রং উপন্যাসও আমরা দেখছি। একই সঙ্গে বাংলাদেশ, সাউথ এশিয়া, সাউথ এশিয়ার কয়েকটি দেশ। আবার আপনি দেখবেন যে সেখানে কানাডা সব মিলিয়ে একটা একটা বৈশ্বিক প্রেক্ষাপট অনেকগুলো উপন্যাস না, একটা উপন্যাস অনেক সময় ইটসেলফ আপনাকে প্রেজেন্ট করছে। আমি আজকে কথা উঠলো ওন্দাজ্জের কথা। ওন্দাজ্জে ইটালিয়ান প্রেক্ষাপটে ওয়ার্ল্ড ওয়ারের সময় হুম। ইংলিশ পেশেন্ট লিখছেন। পরবর্তীতে আবার উনি অনিস ঘোস্টে ফিরে আসছেন তার সেই নিজের দেশ শ্রীলঙ্কায়। আবার বিষ্ণু ড্রিমস মেঘাবুদ্ধ যখন লিখছেন তখন দেখছি ইন্ডিয়ান মিথ কিভাবে আমরা তো জানি যে কানাডার নিজস্ব মিথ যদি বলি সেই মিথটা আসলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্মাণ হচ্ছে কারণ কানাডা ওই অর্থে কানাডা নিজস্ব মহাকাব্য নেই ওই অর্থে খুব জনপ্রিয় মিথ যদি বলি সেটাও নেই কানাডার একটা মিথ হচ্ছে আধুনিক মিথ সেই মিথটা কিন্তু আমি বলবো যে এই সব বিভিন্ন দেশের জাতিরাষ্ট্রের লেখকরা এক জায়গায় হয়েছেন একটা উদার প্ল্যাটফর্ম তারা পেয়েছেন সেটা ভাষাগত যেটা আরিফ ভাইয়ের ক্ষেত্রে হলো যে তিনি একটা মেইন স্ট্রিম কানাডার প্রকাশনা সংস্থা থেকে একটা ইংরেজি বই বের হচ্ছে মেইন স্ট্রিম কানাডার সাহিত্যে সেখানে বাংলা শব্দ ঢুকে যাচ্ছে বাংলা বর্ণ নেই তো এটা কিন্তু বিরাট ব্যাপার এবং এই প্ল্যাটফর্মটা সব দেশ দেয় না তো আমার আসলে এই কালচারাল স্টাডিজের একটা অংশ হিসেবে আমার কাছে খুব চমকপ্রদ মনে হয়েছে কানাডার সাহিত্য যে এখানে আমি আসলে পুরো বিশ্বের যে একটা ভাসমান পৃথিবী যে লেখকগুলোকে বর্ডারকে অতিক্রম করে যান যাদের চিন্তাকে হ্যাঁ যারা সংস্কৃতিকে মনে করেন যে বৈশ্বিক সংস্কৃতি প্রতিটা নেটিভ সংস্কৃতি আসলে বৈশ্বিক সংস্কৃতি এই জিনিসগুলো আসলে আমাকে
ফ্যাসিনেটস করেছে কানাডার সাহিত্যে, এবং আমি মনে করি এটা একটা বিরাট দিক। অনেক অনেক ধন্যবাদ মোজাফফর আপনাকে। মোজাফফর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যেটা আমরাও নিজেরা সবসময় বলি, যে এই যে বহু জাতিসত্তার মানুষ এখানে আসছেন এবং তাদের নিজেদের সংস্কৃতিকে ক্যানাডীয় সংস্কৃতির ভেতরে তারা যে একটা সংযোগ ঘটাচ্ছেন, সম্পৃক্ততা তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা আরো পরে যাব আপনার কাছে। এবারে আমাদের পরের অতিথি একটু শিউলি জাহানের কাছে আসে। শিউলি জাহান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা শিউলি জাহান, আমি জানি যে আপনি কবিতা লেখেন, কিন্তু আপনি কি একই সাথে কেনেডীয় সাহিত্যের মানে পড়ারও সুযোগ পান? মাঝে মাঝে কি পড়েন? আমরা কানাডায় থাকি, আমাদের দায়িত্বের ভেতরে বর্তায় যে কানাডীয় সাহিত্যে আমরা কিছু পড়বো। আপনি কি পড়েন একটু যদি বলেন। যেহেতু আমি কবিতা লেখার চেষ্টা করি, তো অবশ্যই কবিতা আমার পছন্দের বিষয়। তবে এই মুহূর্তে আমি যে বইটি পড়ছি, এটা আমি একটু এক্সপ্লোর করেছি, তার নাম হচ্ছে ওমেন অন দ্য এজ, এবং লিখেছেন সামান্থা এম বেইলি। যাই হোক, তো আসলে তার আগে বলি যে এখানে আমি যারা আছেন সব জ্ঞানী গুণী, প্রত্যেকেই কানাডা সাহিত্য এবং বিশ্ব সাহিত্য সম্পর্কে বেশ ভালোই জানেন দেখতে পাচ্ছি। তো আমার মতে মানে আমি যেটা বলি আর কি, কানাডীয় সাহিত্যের দিকে তাকালে আমার চোখে ভেসে ওঠে অতলান্তিক অথই জলরাশি, একটি মোহনা যেখানে সারা বিশ্বের সাহিত্য জগতের সহস্র সহস্র ধারা এসে মিলিত হয়েছে। তো সেখানে সাঁতার না জেনে নামতে যাওয়া, থই থই জলে হাবুডুবু খাওয়া, এটাই বলি। তো আমরা জানি এটা একটি বহুজাতিক ও বহু ভাষার সাহিত্য। কানাডাকে যেমন বলা হয় একটা মোজাইক কান্ট্রি, এর সাহিত্যেও এই মোজাইকের প্রতিফলনটা আমরা দেখতে পাই, যেটা মুজাফফর ভাই বললেন। তো এই বহু দেশীয়, বহু ভাষার এবং বহু সাহিত্য সংস্কৃতির নির্যাস নিয়েই গড়ে উঠেছে এই বিশাল সাহিত্যের লাইব্রেরি। তো আমি কিভাবে এই কানাডীয় সাহিত্যের প্রতি আগ্রহী হলাম, কারণ আমার ক্ষুদ্র জ্ঞান, সীমিত পরিসর, কর্মব্যস্ততা, সময় স্বল্পতা নিয়ে কি করে আমি এই মহাসাগরে মুক্তা পোড়াই, কিন্তু মুক্ত পোড়াতে ইচ্ছাই করে। আপনার বাকি কথাগুলো আমরা আবার পরের বার শুনবো। এবারে একটু আমি তাসমিনা খানের কাছে যেতে চাই। তাসমিনা, আমি জানি যে আপনি সবসময় বই পড়েন, নতুন নতুন বই পড়েন, নতুন নতুন লেখককে আবিষ্কার করেন। তা আমি যদি বলি যে ধরুন গত 3 বছর, 4 বছর, 5 বছরে কানাডীয় সাহিত্যের কাকে কাকে আবিষ্কার করলেন? কানাডীয় সাহিত্য নিয়ে লেখাপড়া করছি আমার আসলে মাস্টার্স এর পর থেকে। আমি তো ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছি। তো পড়তে গিয়ে আমি দেখলাম যে আমাদের কারিকুলামে কিন্তু আমেরিকান পোয়েট্রি ছিল, কিন্তু কানাডিয়ান কিছু ছিল না। সেই তখন থেকেই আমার একটা জানবার ইচ্ছা যে কানাডা এত বড় একটা দেশ, এত এদের বিস্তৃতি। তো তখন জানতে গিয়ে আমি প্রথম শুরু করি লুসি মডের লেখাপড়া। লুসি মড মন্টগোমেরির প্রথমে এনি অফ গ্রিন গেবলস বইটা পড়লাম। মানে এটার ইতিহাসটা জানার পর আর কি পড়ার আগ্রহটা বেশি বেড়ে গেল, যে এই যে পোল্যান্ডে এই বইটা ব্যবহার করা হয় আপনার সেনাবাহিনীতে এনকারেজ করার জন্য। তারপরে জাপানের ভাষা এটাকে অনুবাদ করে এটাকে পাঠ্যপুস্তক হিসেবে কারিকুলামে ঢুকিয়ে এটা পড়ানো হয়। তাহলে মানে কানাডিয়ান লিটারেচার এতটা রিচ, এর ভেতরে এতটা কিছু আছে, এত মেসেজ আছে, তাহলে জানতে হবে। তারপরে শুরু করলাম লরেন্স হিল নিয়ে জানা কিছুটা। হ্যাঁ, ইতিহাস জানলাম প্রথমে। আমার একটা অভ্যাস, আমি যে কোনো রাইটার নিয়ে যে কোনো কিছু পড়তে গেলে আগে প্রথমে রাইটার সম্পর্কে কিছুটা স্টাডি করি, আমার শখ। তো দেখলাম লরেন্স হিলের মা ছিলেন সাদা, বাবা ছিলেন কৃষ্ণকায়, এবং উনি ছোটবেলা থেকেই এই সমস্ত ডিলেমা গুলো দেখেই হয়তোবা সে কারণেই হয়তোবা তিনি দা বুক অফ নিগ্রোস লিখেছেন, এই বর্ণবাদ নিয়ে অনেক কাজ করেছেন। তো তখন থেকে ওনারটা পড়লাম। তারপরে জানলাম যে এই যে মার্গারেট অ্যাটউড, তার দ্য হ্যাপি এন্ডিং একটা বই, একটা গল্প, এটা নিয়ে খুব ইন্টারেস্ট ছিল আমার, যে কিভাবে একজন লেখিকা সুন্দর করে একটা ভূমিকা দিলেন উনি, জন আর মেরি, দেন উনি অনেকগুলো উপসংহার ছুড়ে দিলেন যে ইউ ক্যান পিক
কিরকম এন্ডিংটা আপনি চান। তো এই ধরনের বিভিন্ন আঙ্গিকের লেখা পড়তে পড়তে তারপর দেখলাম যে অ্যালিস মানরো একজন আছেন যিনি কিনা 1971-এ, 78-এ, 86-তে পরপর 3বার গভর্নর জেনারেল অ্যাওয়ার্ড পেলেন। তারপরে উনি ম্যান বুকার পুরস্কার, তারপরে গিলার পুরস্কার, ন্যাশনাল ক্রিটিক অ্যাওয়ার্ড, এগুলো সব পেয়ে তারপর দেখি নোবেল পুরস্কার উনি পেলেন। সেই থেকে আগ্রহ, সেই থেকে 3 বছর প্রায় এই পড়েই চলেছি মুনরো। এই মুনরোর এলিস মুনরোর মানে লেখা ছোট গল্প এ যেন এক সমুদ্র, এ শেষ করা যায় না। অনেক যতই পড়ি ধন্যবাদ ততই আপনাকে। ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বুঝতে পারছি যে আমাদের তাসমিনা তিনি খানিকটা হলেও এলিস মানরোর যে সমুদ্র, সেই সমুদ্রে উনি অবগাহন করেছেন। আমরা সেখান থেকে আমাদের সাধ্যমতো চেষ্টা করব খানিকটা জানতে। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আমরা আবার ফিরে আসব মার্গারেট অ্যাটউডের প্রসঙ্গে। মার্গারেট অ্যাটউড নিয়ে আমাদের আগ্রহের কথা জানিয়েছিলেন সুজিত কুসুম পাল। দর্শক, আমরা জানি যে অ্যাটউড হচ্ছেন সেই লেখক যিনি এখন 80 পার করলেন, সম্প্রতি 80 পার করেছেন। সুজিত দা তার কথায় বলেছেন যে অ্যাটউড কানাডীয় সাহিত্যের যে আইডেন্টিটি, সেই জিনিসটিকে আসলে তিনি তৈরি করেছিলেন 1967 সালে, যেটাকে বলা হয় কনফেডারেশনের শতবর্ষ, এবং এরপরে ওই কাজটি হয় এবং সেই জিনিসটি চূড়ান্ত রূপ পেয়েছিল হচ্ছে সার্ভাইভাল বইয়ের প্রকাশ এবং তার প্রচারের ভেতর দিয়ে। আপনারা আর অ্যাটউড সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন, আমার বিশেষ কিছু বলার নেই। আমি এবার সুজিতদার কাছে যাব যে আপনি যদি মার্গারেট অ্যাটউড পড়তে গিয়ে আপনার যে বিশেষ অবলোকন, আপনার যে বেশি ভালো লাগা, সেই জায়গাগুলোকে একটু ফোকাস করে আমাদেরকে একটুখানি বলেন। এই ফাঁকে একটুখানি বলে রাখি, আমাদের অনেক বন্ধু তারা ফেসবুকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাদের কমেন্টগুলো দেখছি। মূল্যবান কমেন্ট যখনই আসবে, কারণ তারাও এখনো শুনছেন, দেখছেন, পড়ছেন, এরকম চলছে। যখনই আরো মানে আমরা মাঝে মাঝে স্ক্রিনে দেখাচ্ছি অনেক কমেন্ট, কিন্তু আরো যখন মানে অনেক গভীর তাত্ত্বিক মন্তব্য আসবে, আমরা চেষ্টা করবো সেগুলোকে একটু পড়ে শোনাতে আপনাদেরকে। সুজিত কুসুম পাল তিনি বলবেন মার্গারেট অ্যাটউডের বিষয়ে তার ভাবনা, অভিজ্ঞতা নিয়ে। ধন্যবাদ সুব্রত কুমার দাস। আপনারা জানেন এজরা পাউন্ড কিন্তু একটি কথা বলেছিলেন যে টি.এস. এলিয়ট যদি আমেরিকা থেকে অভিবাসন নিয়ে ইংল্যান্ডে না আসতেন, তাহলে ইংরেজি কবিতার গতি প্রকৃতি হয়তো অন্যরকম হতে পারত, এবং এই জন্য হয়তো তাকে বলা হয় আধুনিক ইংরেজি কবিতার জনক। আমার মনে হয়েছে মার্গারেট অ্যাটউডকে অধ্যয়ন করার পর যে এই মার্গারেট অ্যাটউড যদি হার্ভার্ডে পড়াশোনা করতে না যেতেন, তাহলে আজকে আমাদের কানাডীয় সাহিত্য বিশ্ব সাহিত্যের দরবারে এত মাথা উঁচু করে কখনো দাঁড়াতে পারত না। দলে অনেকেই খেলেন, কেউ খেলেন নিজের রেকর্ডের জন্য, আর কেউ দলকে জেতানোর জন্য খেলেন। অ্যাটউড হচ্ছেন তিনি দলপতি, নিজে খেলেন, দলকে জেতান, দেশকে জেতান। যেমন বলি, তিনি যখন দেখলেন কানাডায় যখন অবস্থান করলেন, সেটি হচ্ছে ক্যানেডিয়ান কনসেপশন অফ ক্যানেডিয়ান লিটারেচার। আবার যখন হার্ভার্ডে গেলেন, তখন তিনি স্টাডি করলেন আমেরিকান কনসেপশন অফ ক্যানেডিয়ান লিটারেচার। এই দুইয়ের মধ্যে উনি হিসাব নিকাশ করলেন। তারা তাকে এত চিৎকারি মেরেছেন, তারা যখন জিজ্ঞেস করেন তোমার জন্য বাড়ি কোথায়, বললেন কানাডা। কানাডা কানাডা, ও আচ্ছা, মানচিত্রের ওই যে উত্তর দিকে যে ফাঁকা জায়গাটা যেখান থেকে খারাপ বাতাসগুলো আসে, সেখানে তোমার বাড়ি। তো অ্যাটউডের সাকসেস হলো আজকে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে সিলেবাসের মধ্যে মার্গারেট অ্যাটউড অন্তর্ভুক্ত। তবে তারা কানাডার নামটি যাতে উচ্চারণ করতে না হয়, এটি আমি বলবো একটি একাডেমিক ইম্পেরিয়ালিজম, তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমেরিকান লিটারেচারের সিলেবাসের মধ্যে, যাতে কানাডার শব্দটা বারে বারে না আসে। এটি কিন্তু একটি সাম্রাজ্যবাদী সাংস্কৃতিক সাম্রাজ্যবাদী চক্রান্ত। শুধু তা নয়, এই মার্গারেট অ্যাটউডকে নিয়ে
যেমন জার্মানিরা বলেন শি ইজ এ ওয়ার্ল্ড ফেমাস ক্যানেডিয়ান, আবার ব্রিটিশরা বলেন ও এ ভেরি গ্রেট নর্থ আমেরিকান রাইটার, কিন্তু কানাডান নামটিকে উচ্চারণ করেন না। তবে তাদের এই চক্রান্তের চূড়ান্ত প্রতিশোধ আরো একটি বিষয় দিয়ে হয়েছে, সেটি হচ্ছে আজকে অ্যাটুড সোসাইটি আমেরিকাতে তার হেডকোয়ার্টার অবস্থিত। এখন অ্যাটুড স্কলার যারা হচ্ছেন তারা লক্ষ লক্ষ টাকা তারা উপার্জন করছেন এই অ্যাটুড বিষয়ে পড়াশোনা করে, অ্যাটুড বিষয়ক পণ্ডিত হয়ে সেই আমেরিকানরাই এখন অ্যাটুডের সাবজেক্টের পেছনে ছুটছেন। তো এটি হচ্ছে অ্যাটুডের মানে দলকে জেতানোর, দেশকে জেতানোর, জাতীয় আইডেন্টিটি, জাতির পরিচয়কে তুলে ধরার তার যে অক্লান্ত পরিশ্রম, এটি অনেকটা প্রফেসর এমেরিটাসের মতো আজীবন আমার মনে হয় উনি আমৃত্যু এই দায়িত্বই পালন করে যাবেন। আপনারা জানেন সেদিন যখন ইউরোপে শেক্সপিয়ারের 400তম মৃত্যুবার্ষিকীতে শেক্সপিয়ারকে পুনর্লিখন করা হলো, একটি প্রজেক্ট নেওয়া হলো, সেটি হচ্ছে দ্য নোবেলাইজেশন অফ শেক্সপিয়ারিয়ান ড্রামা। তারা 8টা শেক্সপিয়ারিয়ান ড্রামাকে নোবেলে রূপান্তরের জন্য, এটি কিন্তু অনুবাদ নয়, এটি কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যার যার ইন্ডিভিজুয়াল আইডিয়া থেকে এই কাজটি করতে হবে, তার উপর দায়িত্ব পড়েছিল দ্য টেম্পেস্ট নিয়ে। চমৎকার ভাবে তিনি উপস্থাপন করলেন, উপন্যাসের ভিতরে তিনি আবার সেই ড্রামাটিকে ঢুকিয়ে দিয়েছেন, এবং যারা বিশেষজ্ঞ, যারা পণ্ডিত, তারা বলছেন এই যাবৎকালের, অবশ্যই হ্যামলেট এখনো বের হয়নি, এবার বের হওয়ার কথা, যেই 7টি বই প্রকাশিত হয়েছে, শি ইজ দ্য বেস্ট ওয়ান। আর একটু ছোট্ট কথা বলি, সময় যদি নাও থাকে আমাকে পরে সময় কমিয়ে দিন। রানী এলিজাবেথ 1985 সালে তার দ্য হ্যান্ডমেডস টেল প্রকাশিত হয়, আপনারা জানেন। তো 1986 সামারে উনি সবসময় অবকাশ কাটাতে যান স্কটল্যান্ডে, রানী এলিজাবেথ। যাবার সময় আমাদের অ্যাটুডের হ্যান্ডমেডস টেল বইটা নিয়ে গিয়েছিলেন। তারপর এইবার যখন এই হ্যান্ডমেডস টেলের সিকুয়েল হিসেবে দ্য টেস্টামেন্ট বইটা প্রকাশিত হলো গত বছর 2019 সালে, বই যে মাসে প্রকাশিত হলো তার পরের মাসে তিনি অ্যাটুডকে ডেকে নিয়ে গেলেন রানীর রাজপ্রাসাদে, তাকে পুরস্কৃত করলেন দ্য কম্পেনিয়ন অফ অনার উপাধি, যেটি দেয়া হলো বিশ্ব সাহিত্যে তার সার্ভিসের জন্য। এবং এই উপাধিটি আজ পর্যন্ত, এই পুরস্কারটি আজ পর্যন্ত কানাডায় কেউ পাননি। নতুন একটি অ্যাওয়ার্ড, তার স্বীকৃতি, রিকগনিশন। এবং টাইম ম্যাগাজিন 2018-তে তাকে নিয়ে কাভার স্টোরি করলেন, দ্য রিলাক্টেন্ট প্রফেট। অর্থাৎ তিনি যেটা বলেন সেটি কিন্তু বলেন মানে কি, এটা স্পেকুলেশন না, প্রেডিকশন। অত্যন্ত স্যাটারিক্যাল ল্যাঙ্গুয়েজে সেটি প্রেডিকশন হয়। এই হ্যান্ডমেডস টেল বইটি ট্রাম্প ক্ষমতায় আসার পর উনি যখন আবার আবল তাবল বকতে শুরু করলেন, এই বইটি নিউ ইয়র্কে 30 বছর পর বইটি আবার কিন্তু বেস্ট সেলার হয়ে গেল। উনি যখন নারী বিদ্বেষী, সামাজিক অনেক বিদ্বেষী কথাবার্তা বলা শুরু করলেন, এটি কিন্তু একটি ব্যতিক্রমী ঘটনা যে 1985 পরে 2016 সালে গিয়ে এত বছর পর, 29 বছর পরে বইটি আবার রেকর্ডে আসলো। তো আমার মনে হয় ওনার আরো হয়তো প্রশ্ন থাকতে পারে, আমি সময়টা কম নিলাম। অনেক 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 ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কারণ আপনি বলেছিলেন আগামী সময় সম্পর্কে একটু সচেতন। আমি দর্শক, আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখতে চাই, সুজিতদা শেক্সপিয়ারের যে মানে নাটকের যে পুনর্লিখনের কথা বলছিলেন এবং অ্যাটুড যে বইটি করেছেন সেটি হচ্ছে দিস ওয়ান। হ্যাঁ, আর ওই যে পরের যে কথা, সেই বইয়ের সিকুয়েল যেটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে এই, আমি ইচ্ছে করে আমার হাতের কাছে রেখেছি যাতে আমাদের দর্শকদের আপনাদেরকে একটু দেখাতে পারি। এবং এই আরো একটু জানিয়ে রাখতে চাই যে এই মার্গারেট অ্যাটউড নিয়ে যারা আগ্রহী আছেন তাদেরকে বলবো যে যদি এই রোজমেরি সালিভান তার এই যে বই দ্য রেড শুজ, এই বই হচ্ছে অ্যাটউডের জীবনের উপরে শ্রেষ্ঠ গ্রন্থ। সালিভান ওয়ান অফ দ্য বেস্ট বায়োগ্রাফার্স অফ কানাডা, কানাডিয়ান রাইটিংস। আমরা এখন একটু অ্যাটউড থেকে সরে দেখি আরিফের কাছে যাই। আরিফ উপন্যাস নিয়ে কথা বলছিলেন এবং বলছিলেন তার
আগ্রহের বিষয়ে রয়েছে রোহিন্তন মিস্ত্রির কথা। দর্শক আপনারা জানেন যে রোহিন্তন হচ্ছে আমাদের ইন্ডিয়ান বর্ন ক্যানেডিয়ান রাইটার, এরকম অনেকেই আছেন। যেমন আমাদের আরিফ হচ্ছেন বাংলাদেশ বর্ন ক্যানেডিয়ান রাইটার, এবং রোহিন্তনের অনেক মোটা মোটা উপন্যাস আছে। আপনার আগ্রহের বিষয় হচ্ছে এ ফাইন ব্যালেন্স, তাই না? হ্যাঁ, ফাইন ব্যালেন্স, এই যে ওই যে আপনার কাছে, এই যে আমার কাছে। পারফেক্ট। এখন আপনি একটু আপনার, আমরা জানি যে তার আরো বই আছে, ফ্যামিলি ম্যাটার্স আছে, তারপরে সাসে লং জার্নি আছে। আপনি এই উপন্যাসের ব্যাপারে এই যে আপনার আগ্রহ, মানে কেন এই উপন্যাস আপনার এত ভালো লাগলো, সেই জায়গাকে যদি একটুখানি তুলে দেন তাহলে আমাদের দর্শকরা নিশ্চয়ই একটু আনন্দিত হবেন। হ্যাঁ, অবশ্যই। আর এখানে একটু একটু ব্যাকগ্রাউন্ড আছে অবশ্যই। আর ওই ক্ষেত্রে আমি একটু, সবাই অনেক চমৎকার মন্তব্য করেছেন ক্যানেডিয়ান সাহিত্যের উপরে, কিন্তু আমি বিশেষভাবে মুজাফফর ভাই আর সুজিত দার কমেন্ট গুলোতে ফিরে যেতে চাই, কারণ ওগুলো খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট আমার যা মনে হয়। এক হলো সুজিত দা বললেন যে ওই ক্যানেডিয়ান লেখকদের ইচ্ছা ওই ব্রিটিশ উপনিবেশের ছায়া থেকে সরে যাওয়া। আরেকটা হচ্ছে মুজাফফর ভাই যেটা বললেন, যেটা বিশাল প্রেক্ষাপটের উপন্যাস লেখার ইচ্ছা অথবা চেষ্টা, এটা কানাডায় আদৌ হয় কিনা। আমার যা মনে হয় সুজিত দা যেটা বলেন ওটা আসলে সত্যি। আমার মনে হয় ক্যানেডিয়ান লেখকরা ওই স্বাধীনতার পর হয়তো আসলে বিশেষ করে গত 40-50 বছরে, বিশেষ করে মূলধারার লেখকরা, এবং ক্যানেডিয়ান মূলধারার লেখক দ্বারা আমি বুঝাচ্ছি শ্বেতাঙ্গ লেখকরা, ওই হয়তো ওই ব্রিটিশ উপনিবেশ থেকে সরে যাওয়ার জন্য হয়তো তারা ছোট প্রেক্ষাপট এবং ছোট পরিসরের উপন্যাস লিখতে আরেকটু আগ্রহী হয়েছে। কানাডার ছোট্ট গ্রামের মানুষদের জীবন, এই ধরনের জিনিস। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে ওই বিশাল প্রেক্ষাপট এবং বিশাল পরিসরের উপন্যাসগুলো, যেটার মধ্যে আমি একটা চমৎকার উদাহরণ হচ্ছে রোহিন্তন মিস্ত্রি ফাইন ব্যালেন্স, এগুলো আসছে ক্যানেডিয়ান ডায়াসপোরা লেখকদের কাছ থেকে, যারা ক্যানাডায় ইমিগ্রেট করেছেন। যেমন, এবং আমি বলতে চাই ক্যানাডিয়ান এই মূলধারা লেখকদের মধ্যে মার্গারেট অ্যাটউড একজন ব্যতিক্রম, যে ছোট পরিসরের সাধারণত উপন্যাস উনি লেখেন না। উনি লেখেন যা লেখেন সায়েন্স ফিকশন বলা যেতে পারে, ফ্যান্টাসি বলা যেতে পারে, স্ট্রেট নভেল, ড্রামাটিক নভেল বলা যেতে পারে। কিন্তু এই বিশাল প্রেক্ষাপটের নভেল গুলো এসেছে এই রোহিন্তন মিস্ত্রি, মাইকেল ওন্দা, যে এনাদের কাছ থেকে, যারা হচ্ছেন যে শ্বেতাঙ্গ ক্যানেডিয়ান লেখক না, তারা ওনারা এদেশে ইমিগ্রেট করেছেন আর কি। এখানে আসলে ফাইন ব্যালেন্স আমি আগ্রহী হলাম কিভাবে, আমি একেবারে কমপ্লিটলি অনেস্ট হতে চাই। 10-12 বছর আগে যখন আমার মাথায় আইডিয়াটা ঢুকলো যে আমি একটা উপন্যাস লেখার চেষ্টা করব, তখন আমার মনে হলো যে বিখ্যাত ক্যানেডিয়ান উপন্যাস অথবা বিখ্যাত সফল উপন্যাসগুলো কোনগুলো। তো ওগুলোর মধ্যে আমি একটা ভাবলাম যে রোহিন্তন মিস্ত্রির নাম তো অনেক শুনেছি, ফাইন ব্যালেন্সের নামও অনেক শুনেছি, পড়ে দেখি যে লোকটাকে নিয়ে এত আলোচনা কেন। তারপর দেখলাম এটা 600-700 পাতার বই, বিশাল বই, কিন্তু আমি বলতে গেলে প্রায় এক শ্বাসে আমি 600-700 পাতা শেষ করে ফেলেছি। যদিও কেউ বলবে না যে এটা ঠিক ফাস্ট মুভিং বই অথবা কোনো দ্রুতগামী দারুণ টেনশন প্লট, ওই বাহ্যিক টেনশনটা নেই, কিন্তু ওই টেনশনটা ঠিকই আছে, যেখানে একটা খুবই কষ্টের কাহিনী, খুবই দুঃখের কাহিনী, আসলে জীবন সংগ্রামের কাহিনী। এখানে ক্যারেক্টার গুলো হচ্ছে, এখানে বলে রাখি যে রোহিন্তন মিস্ত্রি হচ্ছেন যে পার্সি সম্প্রদায়ের মানুষ, ইন্ডিয়ার পার্সি সম্প্রদায়। উনি অনেক আগেই হয়তো ইন্ডিয়া ছেড়ে চলে গেছেন 70-75 এর দিকে। এক্ষেত্রে কেউ হয়তো একটু ক্রিটিসাইজ করে ওনার লেখাকে বলে ইন্ডো নস্টালজিক, যাকে বলে। তো উনি একটা বিশেষ সময় ইন্ডিয়ার পিছনে ফিরে তাকান প্রায়। আর এটা হচ্ছে, এই নভেলটা হচ্ছে 1975 সালের যে ইমার্জেন্সি যে ঘোষণা করলো ইন্দিরা গান্ধী, ওই সময়ের একটা নভেল। তো এখানে পার্সি সম্প্রদায়ের একজন মহিলা আছে দিন আশরাফ, এবং তার সাথে দেখা হয় দুজন গ্রাম থেকে জীবিকা অনুসন্ধানে শহরে আসা দুজন দর্জি, একজন মামা ভাতিজা টাইপের আর কি, ওম প্রকাশ দর্জি এবং তার মামা ঈশ্বর দর্জি বোধহয়, এবং আপনি এই স্টোরি লাইনটা যদি একটু বাদ দিয়ে
মানে আরেকটু যদি স্পেসিফিক করেন, আমরা বুঝলাম যে এটি আপনি এক শ্বাসে পড়লেন, এবং আমরা যদি ভবিষ্যতে উপন্যাস লিখতে চাই তাহলে এরকম উপন্যাস লিখে লিখে এগোতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আর একটু, হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ। তার ভাষার সাবলীলতা এবং তার ভাষার সৌন্দর্য, প্রত্যেকটা এত বাক্যের সৌন্দর্য এত অপূর্ব। আমি এখন আমার মনে হয় না আমার জীবনে আর কোনো উপন্যাস পড়েছি যেটা আমাকে Very good. এইভাবে অনুপ্রাণিত এই করেছে। আমরা কিন্তু আপনার কাছ থেকে উত্তরটা পেয়ে গিয়েছি। এই যে তার ভাষার সিম্পলিসিটি, এই মানে সরলতা, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে ফিকশনের জন্য। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু দেবশ্রীর কাছে যাই। দেবশ্রী, আপনি বলছিলেন যে এই যে কানাডীয় সাহিত্যের যে আদিবাসীদের যে অবদান, আমরা সেগুলো জেনেছি যে তারা তাদের সেই 70-এর দশকে বা 60-এর দশকে তাদের সেই প্রতিবাদী কণ্ঠস্বর ছিল বলে এখন কিন্তু আমরা কানাডীয় সাহিত্যে অনেক আদিবাসী লেখক লেখিকা পেয়ে থাকি। তা আপনি ভারতীয় প্রেক্ষাপটে এটাকে কিভাবে দেখছেন, যদি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, অবশ্যই। তার আগে আমি সবাইকে একটু ধন্যবাদ দিতে চাইছি, কারণ এত রকম আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি পাচ্ছি যে আড্ডাটা বেশ জমে উঠেছে। আর আরিফ ভাইকে স্পেসিফিক্যালি ধন্যবাদ দিতে চাইছি, কারণ রবীন্দ্রনাথ মিশ্রের ফাইন ব্যালেন্স আমারও ভীষণ প্রিয় টেক্সট, এবং বহু বছর গ্র্যাজুয়েট স্টাডিজে পড়া, এক শ্বাসেই পড়া, চমৎকার। and Atwood is also something that I like going back to. আমি চলে আসছি এবার কেন আমাদের দেশে স্পেশালি আমার কাজটা অনেকটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াকে নিয়ে, এবং নর্থ ইস্ট ইন্ডিয়া আপনারা সবাই হয়তো জানেন যে এখানে অনেক অনেক সমস্যা দেখা গেছে, অনেক পলিটিক্যাল আনরেস্ট গেছে, কিন্তু আর তাছাড়াও এদের সাহিত্য খুবই সমৃদ্ধ সম্পূর্ণ সাহিত্য। এবং সেখানে মনে করুন কিছু লেখক আছেন যাদের নাম আমি বলতেই পারি, যেমন তেমসুল্লাহ আও বা মার্গারেট জামা বা মামাং দিয়াং। এরা সবাই হচ্ছেন খুব সাবলীল লেখক, এবং তাদের বিষয় হচ্ছে মনে করুন নাগাল্যান্ড বা মিজোরাম বা অরুণাচল প্রদেশ, এবং সেখানকার সমস্যাগুলো ভারতবর্ষের থেকে, এবং সেখানকার লোকদের জীবন যাপন নিয়ে যে সাহিত্য, তার সঙ্গে অনেকটাই মিল পাওয়া যায় কানাডার আদিবাসী সাহিত্যে। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে মনে করুন গুজরাটের কথা বলতে পারি, বা গুজরাট বা এই ধরনের আমি যদি একটু আপনাকে ইন্টারফেয়ার করি, বিষয়টা কি এরকম যে ওই যে নাগাল্যান্ড বা মিজোরাম, তাদের যে লেখক ওদের কি প্রতিবাদী স্বরের সাথে কানাডার প্রতিবাদী স্বরের আপনি মিলটা বেশি খুঁজে পান? হ্যাঁ, কিছুটা অবশ্যই অনেকটাই পাই, এবং তার সঙ্গে যেটা সম্পর্ক হচ্ছে ভাষা। আমার ধারণা ভাষাকে কেন্দ্র করে যদি আমরা আলোচনাটা করি তাহলে বোঝাটা আরো সহজ হবে। মনে করুন কানাডার ক্ষেত্রেও যেটা হয়েছে যে সেখানে ধরে নেওয়া হচ্ছে কানাডা একটি নতুন দেশ, কিন্তু সেটা তো ঠিক নয়, কারণ এখানে যারা আছেন, যারা থেকেছেন, তারা বহু বছর ধরে আছেন, বহু যুগ ধরে আছেন, এবং তাদের কথা যদি আমরা ভাবি, দে আর হিয়ার ফর 20,000 years and more, এবং সেই পরিপ্রেক্ষিতে ঠিক সেইভাবেই আমরা যখন নাগাল্যান্ডের সাহিত্য দেখি, সেখানে একটা রেজিস্ট্যান্স লিটারেচার আমরা পাচ্ছি। Resistance literature in terms of language, resistance literature in terms of cultural identity. তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় খুব সহজভাবে মিল পাওয়া যায় নাগাল্যান্ড বা মিজোরামের সাহিত্য এবং এখানকার কানাডার সাহিত্যের সঙ্গে, কানাডার আদিবাসী সাহিত্যের সঙ্গে। এবং সেখানে তাদের কিছু আলোচ্য বিষয় হচ্ছে ভাষা, কিছু আলোচ্য বিষয় হচ্ছে ইমেজেস, কিছু আলোচ্য বিষয় হচ্ছে আইডেন্টিটি, এবং এই প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকে আমরা বোধহয় আলোচনাতে এগিয়ে যেতে পারি। এবং সেখানে আমরা তাহলে এখনকার মতো করে একটুখানি সংক্ষেপ করে রাখি, দেখা যাক বাকিদের আরো একটু গভীরে যেয়ে নেই। শুধু দর্শক, একটুখানি যদি আমি দুই একটি ফেসবুক মন্তব্য লাইভে একটু শোনাই। আমাদের সাইদ জাদিদ তিনি লিখেছেন, খুবই হৃদয়গ্রাহী আলোচনা হচ্ছে। আমাদের আরেকজন টরন্টোর বন্ধু তিনি লিখেছেন, তিনি
লিখেছেন অলোক চৌধুরী, তিনি লিখেছেন ফর মি ভেরি ইনফরমেটিভ, ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়িং। থ্যাংক ইউ ভেরি মাচ অলোক দা ফর বিইং উইথ আস। সৈকত বড়ুয়া, তিনি লিখেছেন গ্রেট প্রোগ্রাম, থ্যাংকস টু এনআরবি টিভি অ্যান্ড সুব্রত কুমার দাস, থ্যাংক ইউ ভেরি মাচ। অরুণ ভৌমিক, তিনি লিখেছেন এনজয়িং দ্য প্রোগ্রাম, থ্যাংকস টু এভরিওয়ান। সত্য মিত্র, তিনি লিখেছেন, আমি বুঝতে পারছি না, তিনি হয়তো ভারতের হতে পারেন, আমি জানি না, পরে বুঝতে হবে। ভেরি ইন্টারেস্টিং, আই লাইক দ্য ডিসকাশন, আই লাইক টু নো দ্য ওয়ার্ল্ড লিটারেচার। আমাদের ননী গোপাল, তিনি লিখেছেন after listening Sujitda about Etude, we are excited. In short time, Canada might expect second Nobel in literature. Enjoying the discussion, thanks to organizer and NRB. আমরাও আশা করি যে কানাডার জন্য দ্বিতীয় নোবেল নিয়ে অ্যাটুড হয়তো আসবেন। আমরা এবারে একটু যাব রাজিয়া সুলতানার কাছে। রাজিয়া, আপনি বলছিলেন যে আপনি মিল্ক অ্যান্ড হানি, এ হচ্ছে মিল্ক অ্যান্ড হানি, আচ্ছা, এটা আপনি পড়েছেন, ইউ হ্যাভ দ্য কপি। এবং আমি ফাঁকে একটুখানি জানিয়ে রাখতে চাই, এই মিল্ক অ্যান্ড হানি এটি কিন্তু 2015 সালে এই যে লেখক রূপী কাউর, তিনি কিন্তু নিজের উদ্যোগে নিজের খরচে প্রকাশ করেন, এবং পরে এটি যখন আমেরিকান একটি প্রতিষ্ঠিত পাবলিশিং হাউস তারা প্রকাশ করলেন এবং এটি নিউ ইয়র্ক টাইমসে বেস্ট সেলারের লিস্টে উঠে গেল, এবং আমরা জানি যে এটি এখন পর্যন্ত 10 লক্ষের বেশি কপি বিক্রি হয়েছে। এবং সেই জায়গাটায় আরো একটু আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখতে চাই যে রূপীর দ্বিতীয় বই হচ্ছে দ্য সান অ্যান্ড হার ফ্লাওয়ার্স। এবারে রাজিয়া, আপনি রূপীকে নিয়ে আপনার অনুবাদের কথা বলবেন, আপনার ভালো লাগার কথা বলবেন, আপনার উদ্বুদ্ধ হওয়ার কথা বলবেন। শিওর, থ্যাংক ইউ। আসলে তো ইনস্টাগ্রামেই রূপীর লেখা শুরু, শোনা যাচ্ছে না? হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, লেখালেখি শুরু, এবং ও লিখতো ম্যাক্সিম বা বচন ধর্মী সেই আকারে লেখাগুলো আসতো, কিন্তু আমাদের পশ্চিমা বিশ্বের যে তরুণী এদের মনের কথা এত সহজভাবে লিখতো, এদের প্রেম বিরহ মানে বিচ্ছেদ, তারপর উপশম, অনেক কিছু খুবই সিম্পল ভাষায় এবং খুবই মনোগ্রাহী, এবং এদের যে এক্সপ্রেশনটা সেই এক্সপ্রেশনটা ধরেছেও, এটা ছিল টেকনিক। তো খুবই নাম করেছে, আপনি তো বললেন। তো আমি একটু এখন যাই কবিতা, আমি যে কয়েকটা অনুবাদ করেছি সেখান থেকে পড়ি। হ্যাঁ, তারপরে আবার ওর বই থেকে আমি বইয়েতে যাব, ওখান থেকে পড়বো কিছু, সময় যতটা পারমিট করে আমাকে। দর্শক, আমি একটু ফাঁকা বলে রাখি, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানটাকে এভাবে সাজিয়েছি, আমাদের কেউ কানাডীয় সাহিত্যের লেখক, কেউ কানাডীয় সাহিত্য নিয়ে সমালোচনা গ্রন্থ লিখেছেন, কেউ আবার অনুবাদও করেছেন, সবকিছু মিলিয়ে আমাদের এই অনুষ্ঠান। হ্যাঁ, বলুন। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমটা পড়ছি। রাতে খেতে বসে মা যখন কথা বলার জন্য মুখ খোলে, বাবা তখন চুপ শব্দটা তার মুখের ভেতরে জোর করে ঢুকিয়ে দেয় আর বলে মুখ ভর্তি খাবার নিয়ে আর যেন কখনো কথা না বলে। এভাবেই আমাদের পরিবারের মেয়েরা মুখ বন্ধ করে বাঁচতে শিখেছে। পড়ছি দ্বিতীয়টা। মানে আপনার এই কবিতাটার ভেতরে আমি সেই নারীবাদী একটি কণ্ঠ পাচ্ছি। জি, আমিও আমার একটু মত প্রকাশ করে এখানে। রূপীর কবিতাগুলো পড়তে গিয়ে মনে হয়েছে খুব সুন্দর, অনেক কথা রূপী বলেছে, খুবই রিজনেবল এবং সময় উপযোগী, কিন্তু আবার কখনো খুব এক্সট্রিম মনে হয়েছে। না, আমি সে ডিটেলসে যাব না এখন, সময় আমাকে পারমিট করছে না। আচ্ছা, আমি দ্বিতীয় কবিতায় চলে যাচ্ছি। প্রথম যে ছেলেটা আমাকে চুমু খেয়েছিল, সে বাইসাইকেলের হাতলের মতো আমার দুঘাড় চেপে ধরেছিল। সেটাই ছিল তার প্রথম সাইকেল, আর তখন আমার বয়স ছিল 5। তার ঠোঁটে ছিল ভয়াল ক্ষুধা, সেই গন্ধটা সে তার বাবার কাছে শিখেছিল। ভোর 4টায় ওর বাবা ওর মাকে খেত। সেই ছেলেটাই প্রথম আমাকে শরীর শিখিয়েছিল, বলেছিল
কেউ চাইলে দিতে হয়, তবেই না পূর্ণ জীবন। হায় ঈশ্বর, আমি কি ওর মায়ের মতো ভোর 4:25 অনুভবে নিঃশেষ হয়ে যায়নি? এখানে শেষ এটা। বাহ বাহ, আপনার অনুবাদ কিন্তু খুবই মানে শ্রুতিগ্রাহ্য হয়েছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ। পরেরটাতে যাচ্ছি। হুম। এত যে ব্যথা, বিয়োগ, বিচ্ছেদ, হৃদয়ের ভাঙন, নির্মমতা, আজও আমি শুধু তোমার, হ্যাঁ শুধু তোমারই শরীরের নিচে নগ্ন হতে চাই। এই 5 লাইনের এটা। তারপরেরটায় যাচ্ছি। মানবিক অভিজ্ঞতাই হচ্ছে ব্যথা পাওয়া, ভয় কি, গ্রহণ করার সাহস নিয়ে সামনে দাঁড়াও। শেষ। পরেরটা, ভালো কিছু আমি পেতেই পারি, কারণ যে পাপের কথা আমার মনেও নেই, সেজন্য ইতিমধ্যে প্রায়শ্চিত্ত করে ফেলেছি। আপা, এবার আপনার কাছ থেকে একটুখানি যদি সরে যাই, সরে একটুখানি আমি আবার একটু লাইভের মন্তব্যে যাব, কারণ আমাদের দর্শকদের ভেতরে এমন প্রজ্ঞাবান কানাডীয় সাহিত্যের পাঠক চলে এসেছেন যে এগুলো অনেক খুব মানে জটিল প্রশ্ন চলে এসছে। যেমন সৈয়দ কামরুল তিনি একটি প্রশ্ন করেছেন, ইট ইজ সেইড দ্যাট Canadian literature is overshadowed by American literature. Why is that? It is also said that Saul Bellow wouldn't have been awarded Nobel if he were in Canada. Do you agree with it? আমি যদি একটু দেবশ্রীকে বলি, আপনার কি মনে হয়? খুব ভালো প্রশ্ন এটা, আমার মতে খুবই ভালো প্রশ্ন, এবং কিছুটা একদম ঠিকঠাক বলেছেন। কারণ শুরুর দিকে সত্যি তো একটা সমস্যার বিষয় ছিল 60-50 এই সময়টা, যেখানে কানেডিয়ান সাহিত্য, কানাডার দু ধরনের উপনিবেশের সঙ্গে মোকাবিলা করতে হয়েছে, একটা হচ্ছে আমেরিকান এবং আরেকটা হচ্ছে ফ্রেঞ্চ। এবং সেই সাহিত্য সেখানে একটা সময় কানেডিয়ান পাবলিশারের কাছে যদি কেউ পাবলিশ করতো, তখন তার যে যথাযোগ্য সম্মান তিনি পেতেন না, সেখানে তাকে অন্যথায় গিয়ে কাজটা করতে হতো, যেখানে ওই ক্যারিসন মেন্টালিটি, আইডেন্টিটি ক্রাইসিস, এই প্রশ্ন চলে আসছে। আচ্ছা, আমরা একটু সরে যাব, বেশি দূর যেতে পারছি না। আরেকটি প্রশ্ন একটু পরে শোনাই। এগুলো হচ্ছে আমি শোনাচ্ছি ইচ্ছে করে, যে আমাদের অনেক আনন্দের বিষয় এটি যে এত বিদগ্ধ দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। যেমন একজন, তিনি কাজী মুস্তাবিন নূর, তিনি লিখেছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা রাও বাদামির বই ক্যান ইউ হিয়ার দ্য নাইট বার্ড কল একটি জরুরি টেক্সট, ক্যানাডার এয়ার ইন্ডিয়া ট্র্যাজেডি নিয়ে একটি হৃদয়গ্রাহী বই। অবশ্যই এটি হৃদয়গ্রাহী বই, এবং সেটি নিয়ে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আলোচনা করব। আমি শুধু এটুকু বলতে চাই যে আজকের এই টেলিভিশন অনুষ্ঠান এনআরবি যে আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা যে কানাডীয় সাহিত্যের পাঠক, আমি নিজেকে লেখক বলি না, পাঠক বলি, আমরা যে পাঠকরা এক জায়গায় হয়েছি, তাতে যে সবার আগ্রহ আমরা দেখছি, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো নতুন নতুন অনুষ্ঠান করব। এবারে একটুখানি আমি চলে যাই মোজাফফর হোসেনের কাছে। মোজাফফর, আপনি বলছিলেন এই কানাডীয় সাহিত্য নিয়ে, যে এখানে এতে যে মানে বৈশ্বিক সাহিত্য, বৈশ্বিক সংস্কৃতির যে রিফ্লেকশন ইত্যাদি ইত্যাদি, ওই জায়গাটায় কি আপনি আর একটু গভীরে যে বলবেন? আমি আসলে শুরুই করেছিলাম যে বলেছিলাম দুটো কারণে কানাডার সাহিত্য আমার পছন্দ। একটি কারণ কিছুটা আমি আমার মনে হয় বলেছি, বাকিটা রোহিন্টন মিস্ত্রির প্রসঙ্গে আমরা দেখলাম যে উনি পার্সি সাহিত্য, পার্সি মানে সংস্কৃতিটা নিয়ে কিভাবে ঢুকেছেন কানাডার সাহিত্যে। আমি বলতে চাচ্ছি যে এটা তো আছেই, কিন্তু আরেকটি কারণ আমি বোধহয় উল্লেখ করতে পারিনি তখন সময়ের অভাবে, আমি সেটা একটু বলতে চাই। হ্যাঁ, বলুন। সেটি হলো যে আমি যখন, আমার খুব আগ্রহ একই সঙ্গে কালচারাল স্টাডিজ আর একটা ফেমিনিস্ট স্টাডি অফ টেক্সট, এটা করতে গিয়ে আমি দেখলাম যে অ্যাটুড এখন ভীষণভাবে প্রাসঙ্গিক। অ্যাটুডের ব্যাপারে আমি খুব গভীরভাবে যাচ্ছি না, কারণ এখানে স্যার বলেছেন অলরেডি। আমি শুধু অ্যাটুড থেকে একটু পিছনে যাব, যে কানাডার সাহিত্য যদি আমরা লক্ষ্য করি, যে কানাডার সাহিত্য গভীরভাবে দেখবো, যে কানাডার সাহিত্য ঐতিহ্যের যে নির্মিতি, সেটি নারীদের হাত ধরেই অনেকাংশে হয়েছে। এবং আমি বলবো যে প্রধানত, এটা কেন বলছি আমি বলি, অ্যাটুড একটা ভালো কথা বলেছিলেন একটি সাক্ষাৎকারে, যে তিনি মেল পার্সপেক্টিভকে তিনি বিশ্বাস করেন না, মানে পরের ন্যারেটিভকে তিনি বিশ্বাস করেন না। তিনি বলেন যে নারীদের পার্সপেক্টিভ এবং তিনি নিজের পয়েন্ট অফ ভিউকে তিনি বিশ্বাস করেন।
তো এই জায়গা থেকে আমার তখন প্রশ্ন জাগলো যে তাহলে আমাদের দেশে সাধারণত বলা হয় যে মেয়েদের গদ্য মেয়েলি এবং এটাকে ক্রিটিসাইজ করা হয়। তাহলে আমার তখন প্রশ্ন জাগলো যে পুরুষের গদ্য যে পুরুষালী হয় তাহলে তো সেটাও একটা প্রবলেম। মানে আসলে নিউট্রাল নিরপেক্ষ গদ্য কি আসলে সম্ভব, বা পয়েন্ট অফ ভিউ কি সম্ভব? তো কানাডার সাহিত্যে যদি লক্ষ্য করবেন যে কানাডার সাহিত্য একেবারেই অষ্টাদশ শতকে কানাডার প্রথম প্রেক্ষাপট থেকে যে উপন্যাসটা লেখেন ফ্রান্সিস ব্রুক, সেটি কানাডার বলা যায় যে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের 100 বছর আগে। হ্যাঁ, দ্য হিস্টোরি অফ এমিলি মন্টেগ। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি যে এই উপন্যাসটা কানাডার প্রেক্ষাপট দিকে নারীর হাত দিয়ে শুরু হলো। তারপর দেখবেন সুজানা মুডি। কানাডার ইতিহাস ঐতিহ্য যদি ফিরে যেতে হয় কোনো টেক্সটের মধ্যে দিয়ে, তাতে অথেন্টিক সোর্স হচ্ছে সুজানা মুডি। শুধু তার যে উপন্যাস কবিতা সেটি নয়, তার অটোবায়োগ্রাফি 3টা খণ্ড, এবং একই সঙ্গে তার যে জার্নালস, তার যে লেটার্স, এবং খুব ইন্টারেস্টিং যে সুজানা মুডির এই প্রভাবের কথা আসছিল আসলে মেইন স্ট্রিম সাহিত্যে নারীদের প্রভাব। আপনি দেখবেন যে যখন মার্গারেট অ্যাটউড 70s এর শুরুতেই সম্ভবত যে জার্নালস অফ সুজানা মুডি নামে যে কবিতার বইটি বের করলেন, সেখানে তিনি সুজানার ন্যারেটিভ টেকনিক থেকে, সুজানার পয়েন্ট অফ ভিউ থেকে তিনি সময়টাকে দেখার চেষ্টা করলেন। মানে অ্যাটউড নিজেও খুব প্রভাবিত হলেন তার দ্বারা। তারপর যদি আপনি দেখেন আবার একই সঙ্গে আমি যাচ্ছি যে বৈশ্বিক কিভাবে এই যে ব্লেন্ডিংটা হচ্ছে সেটা কিন্তু শুরুতেই কানাডার ইতিহাস ঐতিহ্য নির্মিত শুরুতেই, কারণ আমি প্রথমের ব্রুকের কথা বললাম, ব্রিটিশ, তিনি এসেছেন। তারপর আইরিশ বংশোদ্ভূত যদি ইসাবেলা ভ্যালেন্সের কথা যদি বলি, তাকে বলা হয় কানাডার প্রথম জনপ্রিয় কবি, তিনি কিন্তু একজন নারী। তো এটা আমি চলে এসেছি ধরেন 49 শতকের মাঝামাঝি সময়ে। তারপর লুসি, আমি আসলে বেশি সময় না ইনডেপথ যেতে পারছি না, কিন্তু পাঠক ধরে নেবেন যে লুসি মড মন্টাগোমারি কথা যদি বলি, একজন এখানে আমাদের আপা বলেছেন, তাকে নিয়ে বেশি কিছু বলছি না, কিন্তু কানাডার সবচেয়ে জনপ্রিয় যদি লেখক বলা হয়, তার যে সিরিজ, হ্যাঁ, গ্রেন গ্যাবলস এর কথা তো হলোই, তার এমিলি ট্রিলজির কথাও যদি বলি, খুব বহুল পঠিত লেখকের একজন। এবার যদি আসি দেখেন আবারও বহুজাতিক লেখক, সেই শুরুতেই ফরাসি লেখক অ্যানিবার কথা বলতে হয়। হ্যাঁ, তিনি কানাডার মেইন স্ট্রিমের 3টা প্রধান যে পুরস্কার বলি যে সেটা তিনি পেয়েছেন। এবার আসি, আমি একেবারেই খুব দ্রুত টাইমটা আসলে সুইচ করতে হলো। একই সঙ্গে বিশ্বের এই মুহূর্তে যদি কয়েকজন প্রভাবশালী লেখকের কথা বলি, একেবারে কয়েকজন হাতে গুনে, তার মধ্যে 2জন প্রধানতম লেখকের বাস কানাডায়। তাতে ধরেন মানে নারী লেখকদের, আমি এটা জেন্ডার ঊর্ধ্বে যদি বলি, তারপরও মার্গারেট অ্যাটউডের কথা আসছে, অ্যালিস মানরোর কথা এখানে খুব বেশি আসেনি, আজকে হয়তো আসবে। অ্যালিস মুনরোকে দেখেন, তাকে বলা হচ্ছে যে সাহিত্যের একটা নতুন ট্র্যাডিশন তৈরি করলেন। সেটা কিরকম, একেবারে তাকে মপাসা বলছে কেউ, আমেরিকান একজন পাঠক বলছেন যে আমার জন্য তিনি মপাসা, একজন অস্ট্রেলিয়ান ক্রিটিক বলছেন যে আমার জন্য তিনি ফকনার। মানে বৈশ্বিক প্রভাবটার কথা যদি বিচার করি, অ্যালিস মুনরো একটা বড় ইম্প্যাক্ট তৈরি করেছেন বিশ্ব সাহিত্যে, এবং তিনি প্রথম কানাডিয়ান নোবেল পেয়েছেন সাহিত্যে, এটাও কিন্তু একজন নারীর হাত ধরে। অবশ্যই। এবং আমরা যদি একটু আমি আপনাকে থামাবো এই কারণে যে মুজাফফর যে কথাগুলো বলছিলেন, আমরা যদি এখন পর্যন্ত দেখি, ও অনেকগুলো নাম বলেছেন, এলিস মানরো, মার্গারেট অ্যাটউড তো হয়েছে, এরপরে রু বরসন, অ্যান মাইকেলস, এমা ডনগ, অ্যান কারসন, অনেক অনেক লেখক রয়েছেন যারা আসলে নারী। আমরা সুযোগ পেলে আমরা পরে মুজাফফরের কাছ থেকে আবার একটু শুনবো। একটুখানি চলে যাই শিউলি জাহানের কাছে। শিউলি জাহান, আপনি যে কানাডীয় সাহিত্যে যে সম্পৃক্ত হয়েছেন, সেই জায়গাটাই আমি একটুখানি জিজ্ঞেস করার আগে আমি একটু মন্তব্য আবার শোনাই। আমাদের ঢাকা থেকে যুক্ত হয়ে আছেন সালমা মুক্তা, তিনি বলেছেন কানাডীয় সাহিত্যের চমৎকার সব দিক উন্মোচিত হয়েছে, যা শ্রোতা দর্শক হিসেবে আমরা একেবারেই প্রথমবারের মতো জানছি। অনেক ধন্যবাদ সালমা। আরো অনেক অনেক মন্তব্য আছে। সাইদ জাদিদ, উনি আরিফকে একটা প্রশ্ন করেছেন, আমি একটু পরে প্রশ্নটা আমি জানিয়ে রাখি, আরিফ সুযোগ পেলে পরে উত্তর দেবেন। আপনার জানা মতে আর কোনো বাংলাদেশি কানাডিয়ান কি কানাডীয় সাহিত্যে বাংলাদেশ, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে সাহিত্য নির্মাণে কাজ করেছেন? আরিফ, আপনাকে যদি আমরা সুযোগ পাই তাহলে আপনি পরে উত্তরটা দেবেন। আমি শিউলি জাহানের কাছে যাচ্ছি। শিউলি, আপনি একটু বলুন। ধন্যবাদ। হ্যাঁ, আসলে আমার প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা থেকেই আবার রেস্টটা টেনে নিয়ে আসছি, যে যেহেতু আমাদের সময় স্বল্প, তো আমি খুব বেশি বিস্তারিত আলোচনায় যাচ্ছে না।
তো আমিও মানে ক্যানাডিয়ান সাহিত্যের এই বিশাল প্রেক্ষাপটে একটা ছোট কর্নারই বেছে নিয়েছি, সেটা হচ্ছে ক্যানাডিয়ান উইমেন্স রাইটার্স। এবং তার মধ্যে এখন আমি শুধু কবি ও কবিতার সম্পর্কে একটা ধারাবাহিক একটা সংক্ষিপ্ত পরিচিতি আসলে তুলে ধরতে চেয়েছিলাম এই আপনি অনুষ্ঠানে। বলুন কাকে নিয়ে আপনি কথা বলতে চান, সেই জায়গাটা বলেন। তো আসলে আমি সংক্ষেপ করেই নিয়ে আসছি, কিন্তু তার আগে আমি এখন সব কেটে ছেটে শুধু কানাডার প্রথম যে কবি তার সম্পর্কে একটু বলছি। পরবর্তীতে আমি আমার কয়েকজন কবির নাম, পছন্দের কবির নাম বলবো, এবং তারপর আমি সমসাময়িক একজন কবির, যিনি আমাদের বর্তমান টরন্টো পোয়েট লরিয়েট এফ মরিস, তার সম্পর্কে একটু বলবো। এবং তার একটা কবিতা করোনাকালের উপরে তিনি লিখেছেন, তো সেটা আমি একটা অনুবাদও করেছি, করার চেষ্টা করেছি বলবো। ঠিক, তাহলে আমি আমার প্রথমে সেই চাই, প্রথম কবি হিসেবে যাকে আমরা দেখি কানাডীয় সাহিত্যের পুরনো পাতা উল্টে, তিনি হচ্ছেন রবার্ট হেইম্যান, যার জন্ম হয়েছিল 1575 সালে ইংল্যান্ডের ডেভনে। পরবর্তীতে গভর্নর হয়ে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড প্রদেশে অবস্থান করেন, এবং তাকে সেখানে হেইম্যান আপনাকে আকর্ষণ করলো কেন, যদি একটুখানি বলেন? আসলে সেটাই, যখন আমি কানাডীয় সাহিত্য নিয়ে পড়তে যাচ্ছি এবং আমি কবিতা প্রেক্ষাপটটা দেখতে যাচ্ছি, তখন আমার মনে হয়েছে আচ্ছা এটা কিভাবে শুরু হয়েছে এবং কানাডার সাহিত্যের প্রথম কবি কে ছিলেন, সেই জিনিসটা যখন আমি খুঁজতে গেলাম, তখন আমি রবার্ট হেইম্যানকে আবিষ্কার করলাম। ওকে, আমরা পরে আবার আপনার কাছে ফিরে আসছি। একটুখানি তাসমিনা খানের কাছে যাই। তাসমিনা, আপনি বলছিলেন আপনার বিশেষ আগ্রহের বিষয় হচ্ছে এলিস মানরো, এবং আমি আপনাকে একটা প্রশ্ন করি। এলিস মানরোর একটা বই আছে যে লাইফস অফ গার্লস অ্যান্ড উইমেন, এই বইটা কি আপনার পড়া ছিল? হ্যাঁ, আসলে এই এক একটা সংকলনের মধ্যে তো অনেকগুলো করে গল্প আছে, তো প্রায়গুলোই পড়েছি, কিছু পড়ছি এখনো। আমি এটা এই জন্য বললাম যে এটি কিন্তু এলিস মানরোর মানে বায়োগ্রাফিক্যাল যে কম্পোনেন্টস এলিমেন্টস পাওয়ার জন্য খুব ভালো একটি বই। এবং এ প্রসঙ্গে আরো একটুখানি বলে রাখি, আমি ইচ্ছে করে হাতের কাছে এই বইগুলো রেখেছি যাতে আমাদের পাঠকদের সাথে আমাদের একটু সংযোগ ভালো হয়। এলিসের মেয়ে শিলা মানরো, তিনি এই বইটি লিখেছেন লাইফস অফ মাদার্স অ্যান্ড ডটার্স, মানে মা মেয়েতে কি করে সময় কাটিয়েছেন সেই সব। তা একটুখানি আপনি আগে বলেন যে এই এলিস মানরোর গল্প আপনাকে কি করে আকর্ষণ করেছে? আচ্ছা, প্রথমে বলতে গেলে এলিস মানরোর লেখাগুলো, এগুলো মানে খুব বেশি জীবন খেসালি, মানে খুব একটা বাক্য অলঙ্কারণের দিক দিয়ে বা শব্দের দিক দিয়ে খুব বেশি ভারী কি কোনো কিছু না, কিন্তু মানে যে কোনো কেউ, আমরা যেমন, আমার মনে আছে আমি যখন ক্লাস 4 পড়ি তখন থেকেই গীতবিতানটা ছিল আমার মানে সব কিছুর একটা ডিকশনারির মতো, মানে যে কোনো সময় খুললাম আর এমন কিছু একটা পেয়ে যাব যেটা মানে জীবনের সাথে খুব মিলে যাচ্ছে, সেই ছোটবেলা থেকেই অভ্যাস। এখানে এসে আমি সেম জিনিসটা পেলাম এলিস মানরোর কাছে। তিনি কিন্তু এই উইংহামে বেড়ে ওঠা একজন মানুষ, এই অন্টারিওতেই। তো একটা খুব সাধারণ একটা কৃষক পরিবারে, কৃষক বলবো না, ফার্ম ছিল তার বাবার, ফক্স ফার্ম। তো ওই ফার্ম হাউসে বেড়ে ওঠা একটা মেয়ে, তিনি ওই যে ক্লাস 4 থেকে, ওই 4-5 থেকে, ওই সময়টা থেকেই তিনি ওই তার মা আবার পার্কিনসন রোগী ছিলেন, তো ছোট ভাই বোন সবকিছু সামলে এলিস মানরো ওই ক্লাস 4-5 থেকেই স্কুলে আসা যাওয়া করতেন, তখন ওই মাথার মধ্যে গল্পগুলো বুনতেন, বাসায় এসে সেটা লিখে ফেলতেন, আবার সংসারে সব কাজ করতেন। তো তার প্রতিটি লেখাতে আমরা এই ছাপগুলো পাই। মানে অন্যান্য যেমন বাংলা লিটারেচার বা ইউরোপিয়ান বা আমেরিকান লিটারেচার আমরা যেমন দেখি মোস্ট অফ দ্য টাইম যে একটা কেন্দ্রীয় হিরো থাকে কিংবা একজন নায়িকা থাকছে, তারুণ্য, যৌবন, প্রেম, এগুলো নিয়ে গল্পটা বেড়ে ওঠে। হ্যাঁ, তো এলিস মানরোর গল্প আছে, সে প্রেম আছে, কিন্তু এলিস মানরোর বিষয়টা অনেক বেশি ব্যাপক।
মানে কখনো কেন্দ্রীয় চরিত্র একটা সদ্যজাত শিশু, কখনো একজন সত্তরোর্ধ্ব পুরুষ কিংবা নারী। তো এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে, যে মানে যে কোনো বয়সের যে কোনো অবস্থার, ইকোনমিক কিংবা সোশ্যাল অবস্থার যে কোনো মানুষ খুব মিশে যেতে পারে। মানে এলিস মানরো সবাইকে নিয়ে লিখেছেন, সব বয়সী সব ধরনের মানুষকে নিয়ে লিখেছেন। তো এই জিনিসটা আর কি সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপরে যেমন ধরেন বয়েজ অ্যান্ড গার্লস একটা লেখা ছিল তার, 1968 সালে প্রকাশিত। তো সেই সময়কার চিন্তাধারার সাথে, মানে আমি যখন এটা প্রথম পড়লাম আমার তখন মনে হলো আমাদের মিনা কার্টুনের কথা। এই যে ছেলে মেয়ে বৈষম্য নিয়ে আমরা যেগুলো দেখে দেখে বড় হয়েছি কার্টুনের ছলে, গল্পের ছলে, সেই একই জিনিস এখানে মানুষ তুলে ধরেছে, যে একই জায়গায় বেড়ে ওঠা একটা ছেলে একটা মেয়ে, দুটো ভাই বোন, তারা কিভাবে তাদের পরিবার থেকে তারা কিভাবে ডিসক্রিমিনেটেড হচ্ছে, কিভাবে, হ্যাঁ, এবং এটার রিয়াকশনটা কি, এইসব লেসন গুলা তার লেখাতে আমরা ভীষণ পাই। তারপর আমরা দেখি আমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপাতত আমি আপনাকে একটুখানি থামিয়ে রাখি। দর্শক, আপনারা সবাই জানেন যে মানরো হচ্ছেন আমাদের কানাডার একদম অগ্রগণ্য সাহিত্যিক। তিনি 90 ছুঁই অবস্থায় আছেন। একটা মন্তব্য একটুখানি পড়ে শোনে আপনাদেরকে, যে কাজী মুস্তাবিন নূর তিনি বলেছেন, আমার প্রিয় কানাডীয় সাহিত্যিক মিরিয়াম টেপস এর বই উইমেন টকিং অবশ্য পাঠ্য, নারীর কথা, নারীর বক্তব্য জানতে। আরো গুরুত্বপূর্ণ সব মন্তব্য এসছে, যেমন সৈয়দ কামরুল তিনি বলেছেন, হোয়াট অ্যাবাউট রবার্টসন ডেভিস। রবার্টসন ডেভিস অবশ্যই একজন খুব গুরুত্বপূর্ণ লেখক। জুয়েল ঢাকা থেকে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, সেটা জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আরো অনেকে মন্তব্য দিয়েছেন, এত মন্তব্য যে আমি স্ক্রল করে উপরে নিচে ভালো করে যেতেও পাচ্ছি না। ডক্টর দিলীপ চক্রবর্তী, যিনি আমাদের খুবই প্রণম্যজন, তিনি বলেছেন যে খুবই মনোজ্ঞ আলোচনা, ঋদ্ধ হচ্ছে, বুঝতে পারছি যে কানাডীয় সাহিত্য আমেরিকান সাহিত্যের পরগাছানা। কানাডার সাহিত্যের দেশের মাটিতে প্রথিত গভীর শিকড় আছে বিশ্ববিখ্যানের ঐকান্তিক প্রয়াস। দিলীপ চক্রবর্তী আরো বিস্তার করে লিখেছেন, আমরা বেশি পড়ছি না। এবারে একটুখানি আমি চলে যাব রাজিয়া সুলতানার কাছে। রাজিয়া, আপনি কি একটু খুবই সংক্ষেপে বলবেন যে এই যে আপনি বলছিলেন রুপি কাউরের কথা, খুবই সংক্ষেপে একটু বলুন তো, যে একজন মানে আপনি তো রুপি কাউরের বয়সী না, কিন্তু রুপির কবিতা যখন আপনি পড়ছেন কেন আপনার আকর্ষণ করে, ভালো লাগে? খুব ব্যক্তিগতভাবে উত্তরটা দিতে হচ্ছে, বলুন। তার কারণ আমি আসলে মন মানসিকতা এরকমই, আমার খুব ইয়াং একটা মন, যে কারণে আই ক্যান ট্রাভেল থ্রু দেয়ার ওয়ার্কস টু। এবং সে কারণে আপনি আসলে রুপির কবিতা পড়ে আনন্দ পান। জি, এবং যেহেতু আমেরিকায় আছি অনেক বছর, আমি তো এদের কালচার বুঝি। এখানে এই বয়সী বাচ্চারা একদম মিলে যায়, সেই জন্য এরা পাগল রুপির। মানে তার মানে হচ্ছে যে আপনি বলতে চাইছেন যে রুপির কবিতার ভেতরে আসলে তরুণ যে সমাজ, সেই সমাজের একটা পরিস্ফুটন, রিফ্লেকশন রয়ে গেছে। জি, দারুণ ভালো আছে। ধন্যবাদ আপনাকে। আমরা এবার শিউলি জাহানের কাছে একটুখানি যাব। শিউলি, আপনি একটু বলুন যে আপনি বলছিলেন যে হেইম্যানের কথা, হেইম্যান ছাড়া আর কার কার কবিতা আপনার ভালো লেগেছে? আচ্ছা, আমি হেইম্যানের এখানে দুটো ছোট্ট করে একটু বলি, যে হেইম্যানের যে প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশ পায় তার নাম হচ্ছে কুইডলি বেটস, এবং বলা হয় এটাই হচ্ছে কানাডীয় সাহিত্যের প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থ। কিন্তু হেইম্যানের কবিতা তো অনেক আগের, এরপরে সে আর কার কার কবিতা আপনার ভালো লাগলো একটুখানি আমরা নাম শুনি। হ্যাঁ, আপনি কি মরিৎসের কথা বলছিলেন? হ্যাঁ, মরিৎস হচ্ছে বর্তমান টরন্টো পোয়েট লরিয়েট। দর্শক, আমি যেহেতু উনি মরিৎসের কথা বললেন, আমি মরিৎসের এই বইটি একটুখানি আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই, দ্য স্প্যারো, মানে কালেকশন অফ পোয়েমস বাই এফ মরিৎস। উনি বর্তমানে টরন্টো পোয়েট লরিয়েট। হ্যাঁ, একটু বলুন মরিৎসের কবিতা সম্পর্কে। আচ্ছা, তার আগে আপনি জিজ্ঞেস করেছিলেন যে আমি কোন কোন কবিকে আমি পছন্দ করি। তো আমি এখন আসলে সমসাময়িক কবিদের লেখাই পড়ছি। তার মধ্যে অ্যান মাইকেলস আছেন, যিনি আমাদের ফর্মার পোয়েট লরিয়েট, আছেন ডিওন ব্র্যান্ড, রু বর্সন, অ্যান্ড এফ এম মরিস, এবং রুপি কার,
যেটা নিয়ে আমাদের রাজি আপা বললেন। তো আমি যদি এফ মরিসের কথায় যাই, তো তিনি আসলে তার জন্ম হচ্ছে ওহাইওতে। তিনিও কিন্তু মানে অরিজিনাল ক্যানাডিয়ার বাসিন্দা না, তিনিও এসেছেন বাইরে থেকে। যেটা বলা হয় যে আমাদের বাইরের সংস্কৃতি, ভাষা এবং জাতি সত্তা সব এসে এখানে মিলিত হয়েছে। তো তিনি 1974-এ কানাডায় আসেন এবং এই টরন্টোতে বসবাস করেন। তার 15টি বইয়ের আপনি বলছিলেন যে মরিসের ওই যে করোনা কবিতার কথা, ওইটা আপনি যে অনুবাদ করলেন একটুখানি কি পড়ে শোনাবেন আমাদেরকে কয়েকটা লাইন? করোনার সময়ে আমাদের টরন্টো পোয়েট লরিয়েট কি লিখলেন আমরা একটু শুনি। হ্যাঁ, সেটাই। করোনা এখন আমরা আপনি কবিতাটা পড়ুন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি প্রথমে তার ইংরেজি 4-5টা লাইন পড়ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে আমি অনুবাদে যাচ্ছি। তার কবিতাটার নাম হচ্ছে Thirst in Time of Plague. When we set out, we knew many would die on the way, and yet the journey was joyous. When we made our home, we knew many would die there, and yet we loved that house. All the views from its windows we named beauty. তো অনুবাদে আমি যেটা এসেছে, এটা আমি চেষ্টা করেছি, পরবর্তীতে হয়তো আর পরিমার্জিত এবং সংশোধিত হবে। তো আমি নাম দিয়েছি মহামারীর সময়ের উপলব্ধি। যখন যাত্রা শুরু হয়েছিল, আমরা জানতাম পথে হারাবো অনেক সহযাত্রী। তারপরেও আমাদের ভ্রমণ ছিল আনন্দময়। যখন ঘর তৈরি হলো, আমরা জানতাম অনেক সমাধি হবে সেখানে। তারপরেও আমরা ভালোবেসেছি আমাদের ঘর। সবগুলো জানালা দিয়ে যা কিছু দৃশ্যমান, তাকে বলেছি সুন্দর। যখন আমরা পথে হেঁটেছিলাম, প্রতিটি মাইলের দূরত্বে আলো ছিল ভিন্ন। বন্ধ অথবা উকিদা একজোড়া চোখের জানালার ওপাশে কি রহস্য, কি আনন্দ প্রায় শূন্য হয়ে যাওয়া একটি বাগানে। কারখানায় কোন কাজটি করা হয়নি, গভীর অরণ্যে জানা হয়নি কোন পাখি। যখন ভোরে আলো প্রবেশ করতো আমাদের শোবার ঘরে, কিংবা অনেক দেরি করে যখন জেগে দেখতাম আমাদের পুরনো ভাঙা চোরা রান্নাঘরে পরিত্যক্ত খাবার, খালি বোতল, স্মৃতি কি গভীরভাবে জ্বলে উঠতো না? একই পুরনো ক্ষত নতুন করে জ্বলছে, স্থানান্তরিত এবং স্থির। এবং যখন আমরা কাঁপছিলাম আমাদের প্রিয়জন, পরিজন, আরো অনেক অসুস্থতায়, সে কি ভিন্ন কিছু ছিল? পথের কোথাও তাদের শোয়াবার স্থান পায়নি, কোনো ঘর পায়নি তাদের ভেতরে নিয়ে যাবার। এবং যখন তাদের শ্বাসকষ্ট আমাদের দেখতে হয়েছে, কিংবা তাদের ছেড়ে যেতে হয়েছে কর্মস্থলে, যখন তাদের সঙ্গহীন মৃত্যুর কথা আমাদের শুনতে হয়েছে, সে কি ভিন্ন কিছু? না, কোনো পার্থক্য নেই। ব্যতিক্রম শুধু এইটুকুই, যা আমরা জানতাম। সেই অন্ধকারে আমরা তাই দেখেছিলাম, ব্যর্থতা নয়, সাফল্য দিয়েও শেষ নয়, শেষ হয় পরিচর্যায়। অনেক ধন্যবাদ আপনাকে শিউলি জাহান। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে আমাদের টরন্টোর বন্ধুরা বা আমাদের ক্যানাডার বন্ধুরা, তারা ক্যানাডীয় সাহিত্যকে এভাবে অনুবাদ করছেন মাতৃভাষায়, এটি কিন্তু অনেক আনন্দের একটি বিষয়। আমরা এবার একটুখানি মুজাফফরের কাছে যাব। মুজাফফর কি আছেন এখনো? আচ্ছা, মুজাফফর মনে হচ্ছে উনি সরে গেছেন। আমরা একটু তাহলে দেবশ্রীর কাছে যদি চলে যাই, যে দেবশ্রী, আপনি বলুন এই আমাদেরকে, আমরা একদম খুব সময়ের শেষে চলে এসেছি, তো খুব সুন্দর একটু বলুন তো দেখি, এই যে ক্যানাডীয় সাহিত্য আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, তুলনামূলক সাহিত্যের একটি কোর্স হিসেবে, কেমন অনুভব করেন? হ্যাঁ, এটা ধন্যবাদ প্রশ্নটার জন্য। প্রশ্নটা খুব ব্যক্তিগত লাগছে আমার কাছে, কারণ হচ্ছে যে এটা খুব ভালো প্রশ্ন এবং আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। এবং আমাদের যিনি অধিকর্তা, তিনি সেন্টারটা শুরু করেছিলেন
2000 সালে, 2000 সাল থেকে এটা প্রোগ্রামেবল। ও মানে এটি আপনাদের 2 দশক ধরে চলছে? হ্যাঁ, 2 দশক ধরে চলছে। প্রফেসর সুচরিতা চট্টোপাধ্যায় শুরু করেছিলেন, তারপরে এখনো আছেন, উনিও আছেন। এবং আমরা এখানে পড়াচ্ছি, আমাদের বিষয়বস্তু হচ্ছে দুটো, এক হচ্ছে অ্যাবরিজিনাল স্টাডিজ আর আরেক হচ্ছে ডায়াসপোরা স্টাডিজ। ওকে, আমি আপনাকে এখানে থামিয়ে দেবো এই কারণে যে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। দর্শক, আমরা খুবই আনন্দিত বোধ করছি এই যে বাংলাদেশ, ভারত, এই আমেরিকা এবং কানাডা সব মিলিয়ে আমরা কানাডীয় সাহিত্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের একটা মন্তব্য আমি শুধু পড়ে শোনাই। সুপ্রতিম বিশ্বাস উনি কলকাতা থেকে লিখেছেন, চমৎকার আলোচনা, সমৃদ্ধ হচ্ছি। এবং আমি অনেকের মন্তব্য পড়তে পারছি না কারণ অনেক মন্তব্য এসছে। তবে যে জিনিসটা হচ্ছে যে অনেকেই মন্তব্য খুব প্রশংসা করছেন, কেউ কেউ আবার আমাকেও একটু প্রশংসা করছেন। যাই হোক, এটা হয়তো আমাকে যারা করছেন তারা নিশ্চয়ই স্বজনপ্রীতি করেই করছেন। আমি একটু সর্বশেষে সুজিত কুসুম পাল আপনার কাছে যাওয়ার আগে আমি জাস্ট 30 সেকেন্ডস মুজাফফর আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আচ্ছা, আপনার কি মনে হয় কানাডীয় সাহিত্য বাংলাদেশে জনপ্রিয় করার জন্য আমাদের এরকম একটি অনুষ্ঠান কি কোনো ভূমিকা রাখতে পারে? ভীষণভাবে আমি মনে করি, কারণ কানাডা, একটা কথা বলি, অ্যাটুড সহ অন্দাজ যে অনেকেই কিন্তু এখানে একাডেমিক ভাবে পাঠ্য, মানে আমাদের যারা ইংরেজি সাহিত্যের ছাত্র আমি যেমন অ্যাটেডের হ্যান্ডমেড টেইল, ওটা আমরা সেকেন্ড ইয়ারে মেবি পড়েছিলাম। তো আমরা পাঠ্য, এবং আমি ব্যক্তিগত একটি কথা বলি শুধু, আমি অ্যাটুড দ্বারা ফিকশনের ক্ষেত্রে ভীষণভাবে প্রভাবিত এই কারণে যে অ্যাটুড জনরাকে ভেঙে দিয়েছেন, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, রিয়ালিজম, হ্যাঁ, তো এই সব কিছু ভেঙে দিয়ে উনি সেই স্বাধীনতাটা আমাদের এনে দিয়েছেন। অনেক ধন্যবাদ মুজাফফর। আমি দর্শক একটুখানি বলে রাখি যে আমরা যদি কানাডার বিভিন্ন সাহিত্যিককে দেখি তাহলে ও যে বলছে যে কানাডার সাহিত্যের যে শাখা, জনরা বা আমরা কেউ যাকে বলি সেই জায়গাটাতে কিন্তু বহু রকমের মোল্ডিং আমরা দেখতে পাই। সবাই নিরীক্ষা পরীক্ষা যেন সব সময় চলছে। আমরা অনুষ্ঠান শেষ করার আগে ও আমাদের বন্ধুরা আপত্তি করছেন, তারা বলছেন সময় বাড়ানো দরকার, এখনই শেষ করবেন না। আচ্ছা, দেখা যাক আমরা কোনো সিগন্যাল পাই কিনা সময় বাড়ানোর ব্যাপারে। আমরা একটু শুনতে থাকি। সুজিত কুসুম পাল, আপনি একটু বলুন তো দেখি, এই যে অ্যাটুড আমাদের কানাডার সাহিত্যে কানাডার প্রতিনিধি হয়ে উঠেছেন, তিনি তো মাত্র 80, মানে মান্ডোর মতো তিনি যদি 90-তে পৌঁছান, তিনি কোন জায়গাটায় যেয়ে পৌঁছাবেন বলে আপনি মনে করেন? একটু তাৎক্ষণিক প্রশ্ন আর কি, আর কতদূর? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আসলে আমি তো এর আগেও আপনাকে এই প্রসঙ্গে এই আসরেই বলেছি, শি ইজ দ্য প্রফেট। তার মধ্যে কোনো স্পেকুলেশন নেই, তার আছে প্রেডিকশন উইথ এ ভেরি স্ট্রং সেন্স অফ স্যাটায়ার। যেমন আমি দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে একটুখানি বলি, তার গ্রন্থের নামগুলো শুনুন। নেগোসিয়েশন উইথ দ্য ডেড, অর্থাৎ মৃত ব্যক্তির সাথে সমঝোতা। ইটিং ফায়ার, অর্থাৎ আগুনকে আহার করা। আবার কাব্যের নাম হচ্ছে ট্রু স্টোরি, সত্যিকারের গল্প কিন্তু এটি কাব্যগ্রন্থ। তো এই যে তার স্যাটায়ার করার, আর একটুখানি যদি বলি, দ্য হ্যান্ডম্যানস টেলে নারীদের বিয়ে করার কোনো অধিকার নেই, তাদের ভোট দেওয়ার অধিকার নেই, পড়াশোনা করার অধিকার নেই, চাকরি করার অধিকার নেই। তারা শুধু সন্তানের জন্ম দেবে। সেটি হচ্ছে সরকারি কর্মচারী যারা উচ্চপদস্থ, তাদের যারা সেবা দিবে, তারা হচ্ছে তাদের হ্যান্ডমেড। আর যারা নিচের লেভেলের সরকারি কর্মচারীদের প্রজনন সেবা দিবে, তারা হচ্ছে ইকোনো ওয়াইফ। এই ক্ষেত্রে একটু বলে রাখা দরকার, এই সেবাটা নেওয়া হচ্ছে এই জন্যেই যেহেতু গত 30-40 বছর ধরে নানান রকম পলিউশন হচ্ছে, কেমিক্যাল পলিউশন, এয়ার পলিউশন, ফার্টিলিটি নষ্ট হচ্ছে। এই প্রকৃতির এই সাইড থেকেই উনি পুঁজি করে এই গল্পটা সাজিয়েছেন। এবং কানাডার প্রতিবেশী রাষ্ট্র উনি নাম দিয়েছেন গিলিয়েড। এই গিলিয়েডের ক্ষমতায় যারা আছেন তারা হচ্ছেন থিওক্রেটিক সরকার। এবং তার মাথায় এটাও ছিল যে আমেরিকার যাত্রা শুরু হয়েছিল কিন্তু গণতন্ত্রের দিকে নয়, পিউরিটান থিওক্রেসি দিয়েই তাদের শুরু হয়েছিল। তো ওই কাছাকাছি নিয়ে গিয়ে উনি ছেড়ে দিয়েছেন। এইভাবে উনি এগিয়েছেন শেষ পর্যন্ত সেটা
2114 সালে গিয়ে আবিষ্কার হলো, অর্থাৎ আগামী 100 বছর পরে কথা বলছি। 2114 সালে গিয়ে গবেষক আবিষ্কার করলেন, ও এই আমেরিকা তাহলে একদিন গিলিয়েড ছিল। এই হচ্ছে তার স্যাটায়ারের নমুনা। আপনার হাতে যদি সময় থাকে আমি আর বলতে পারি, কিন্তু আপনাকে আমি সুজিত কুসুম পাল, আপনাকে অনেক ধন্যবাদ। সুজিত কুসুম পাল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটুখানি আর একটু মন্তব্যে যাব, আর আপনাদের সবাইকে জানিয়ে রাখি আমি একটু আনন্দ প্রকাশ করছি এই কারণে যে আমাদের সময়, আমাদের টেলিভিশন কর্তৃপক্ষ দর্শকদের অনুরোধের প্রেক্ষিতে আরো 15 মিনিট বাড়িয়ে দিয়েছেন, মানে তার ভিতরে 5 মিনিট চলে গেছে অলরেডি, 10 মিনিট আরো আছে। এই সুজিতদা যেই কথাটা বলছিলেন সেই কথাটার ভেতরে একটা জিনিস রয়ে গেছে, এই যে অ্যাটুডের ওই যে বইটা, যে বইটি ওই যে ফিউচার প্রজেক্টে একটা অংশ রয়েছে, এবং 100 বছর পরে এই যে পাণ্ডুলিপি প্রকাশিত হবে, এটা নিশ্চয়ই আমাদের অনেক দর্শক শ্রোতা তারা জানেন। আমি এবার হ্যাঁ, এটা হচ্ছে সেই বইটির নাম। আমরা দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই যে এটি হচ্ছে মানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এই প্রজেক্টের বিষয়টাই হচ্ছে যে মানে পদ্ধতিটা হচ্ছে এরকম যে প্রতিটি পাণ্ডুলিপি যখন জমা দেওয়া হচ্ছে তার 100 বছর পর ওই পাণ্ডুলিপি খোলা হবে এবং প্রকাশ করা হবে। আমরা একটু আরিফের কাছে যাব। আরিফ আনোয়ার, ওই যে আমাদের সাইদ জাদিদ যে প্রশ্নটা করেছিলেন যে আমরা কি কেনেডীয় সাহিত্যে আর কোনো বাঙালি লেখককে পেয়েছি, বাংলাদেশি লেখককে পেয়েছি যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তার সাহিত্যের ভেতরে এনেছেন? আমার জানা মতে না। আচ্ছা, তবে আমরা 2-4টি কবিতা পাবো। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ভালো হতো যদি এই প্রশ্নটি অনেক আগে পেতাম। আমি একটি কবিতায় পড়েছি, যেই কবিতায় কবি শুনছেন, মানে কবিতাটি হচ্ছে 1971 সালে লেখা, এবং তিনি বলেছেন, আমি শুনতে পাই যে বাংলাদেশ নামে একটি দেশ আছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ এখন যুদ্ধ করছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয় আমি ওই বইয়ের পৃষ্ঠাটি থেকে খুলে আপনাদেরকে পড়ে শোনাবো। তবে আমি আর একটু বলতে চাই এই প্রশ্নের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যে কানাডায় কিন্তু বাংলাদেশে আরো 2-3 জন কবি রয়েছেন যারা নিয়মিত কবিতা লেখেন, এবং তারা আর মনে হয় যে 3-4 জন বলা যায় তারা এগিয়ে গেছেন। এবং অবশ্যই বলবো যে পশ্চিমবাংলায় মানে জন্মগ্রহণ করা বা মানে সেখান থেকে পূর্বপুরুষ হয়ে আসা অনেক লেখক আমরা কানাডায় পেয়েছি যারা মূলধারার সাথে আছেন। এবার একটু মুজাফফরের কাছে যাব। মুজাফফর, আপনার কি এরকম কোন লেখকের কথা এই মুহূর্তে মনে পড়ছে যিনি বাংলাদেশি বা পশ্চিমবাংলা জন্মগতভাবে বা এরকম? নিশ্চয়ই, আমি বিশেষ করে বলতেই চাচ্ছিলাম গালিব ইসলামের কথা আগে। কারণ আপনি যদি দেখেন যে এটা আমাদের আগেই, মানে আমাদের আরিফ ভাইয়ের আগেই গালিবের যে বইটি প্রকাশিত হয় উপন্যাস, সেই বইটি কিন্তু অ্যাটুড প্রশংসা করেন, এবং আমরা জানি বইটি নিয়ে কানাডার মেইন স্ট্রিমে বেশ আলোচনায় আসে। তো আমরা যেহেতু গালিবকে পেয়েছি, যিনি বাংলাদেশ থেকে নাইজেরিয়া হয়ে কানাডায় গেছেন, এবং তিনি খুব এখনো তরুণ বয়সেই বলবো। তো গালিব, আমার আশা করি গালিবের হাত ধরে তার বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ বা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আসবে, যেটা তার প্রথম উপন্যাসে কিছুটা এসেছে। এরপরে যদি বলি দয়াল ইসলামের কথা, যার কবিতার বইয়ের নাম আমরা জানি যে ইউসুফ অ্যান্ড দ্য লোটাস ফ্লাওয়ার। তো তিনি যেহেতু শুরু করেছেন সবে, আমরা ধরে নিতে পারি যে তার হাত দিয়েও আসবে। কলকাতা থেকে অনেকেই আছেন। আপনি যে দয়ালের নাম বললেন, এই প্রসঙ্গে একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের কানাডায় যে কবিতা পুরস্কার আছে যেটির মূল্য হচ্ছে $60,000, সেই $60,000 বর্তমানে 4 জন কবি কিন্তু মানে রেসে আছেন। 4 জন হচ্ছে ফাইনালিস্ট, তাদের ভিতর থেকে একজন পুরস্কার পাবেন। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে চাই দয়াল ইসলাম আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত কবি, তিনি ওই 4 জনের ভেতরে রয়েছেন। আমরা একটুখানি চলে যাই তাসমিনের কাছে। তাসমিনা, আপনি এই এলিস মানরো নিয়ে বলছিলেন, আর একটু যদি মানরোকে আপনার ভালো লাগার বিষয়টাতে আপনি একটু ইঙ্গিত করেন। হ্যাঁ, নিশ্চয়ই দাদা। তারপরে ওই যে বলছিলাম যে তার এলিস মানরো যে লিখেছেন সব বয়সের চরিত্রকে কেন্দ্র করে, জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যেমন তার একটি ছোট গল্প আছে, নাম হচ্ছে ফেস।
হ্যাঁ, তো এটা ওই সদ্যজাত একটি বাচ্চাকে কেন্দ্র করে, বাচ্চাটি ছোট্ট একটা জন্মদাগ নিয়ে জন্ম নিয়েছিল। আচ্ছা, তো সেই জন্ম সময় থেকেই তার বাবা তাকে বাসায় অ্যালাউ করেনি, কিন্তু মা তাকে এনেছেন। তো এটাতে ওই বাচ্চাটি বড় হওয়া, এবং সাথে সাথে আমরা দেখি চিরাচরিত আমাদের বাঙালি একজন মা। হ্যাঁ, আমার কাছে ওরকম লেগেছে যে ঠিক বাঙালি একজন মার মতো করেই একক সংগ্রাম বাচ্চাটিকে সমস্ত প্রতিকূলতা থেকে দূরে সরিয়ে রেখে একাকী সংগ্রাম করে বড় করা। তারপরে যেমন আমরা দেখি ফ্যামিলি ফার্নিশিং, তখন ওইটা আরেকটি গল্প, ওই গল্প দেখা যায় যে 40 ঊর্ধ্ব এক নারী আলফ্রিদা, তাকে ঘিরে আহ, পারিবারিক বিভিন্ন ঘটনা ঘিরে। তো আর এলিস মানরোর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনি কিন্তু মানে সহজ জনপ্রিয় কোনো কিছু করেননি। তিনি বলেছেন যে মানে নারী চরিত্র, নারীর রূপ গুণ, রূপ সৌন্দর্য যৌবন এগুলো দিয়ে তিনি প্রতিষ্ঠিত করেননি। তিনি তার গল্পটি চরিত্র প্রায়গুলোই কেন্দ্রীয় চরিত্রগুলো নারী চরিত্র, এবং তাদের সবার নিজস্ব গুণ রয়েছে। তাদের মেয়েগুলো, সেই সব নারী চরিত্র বালিকা হোক, কিশোরী হোক, তরুণী হোক, যুবতী হোক, কিংবা বৃদ্ধা, মানে তিনি যখন জীবনের যেই বয়সটাতে ছিলেন, ওনার সেই সময়ের লেখা বইটির কেন্দ্রীয় চরিত্রটা সেই বয়সী, এবং তারা প্রত্যেকেই স্বীয় মাধুর্যে তারা অলংকৃত। মানে তাদের চরিত্রের সৌন্দর্য, তাদের গুণ, তাদের প্রতিভা, তাদের মানে হার্ড ওয়ার্কিং ক্যাপাসিটি, এগুলো করেই তারা কিন্তু প্রত্যেকজন পাঠকের মন কেড়ে নিয়েছে। বইগুলো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে তাসমিনা। একটুখানি বলে রাখি যে আপনি যে মানরকে নিয়ে আলোচনা করছেন সেখানে সে বিষয়ে হোসনে আরা জেমি তিনি আপনাকে প্রশংসা করেছেন। জেমি, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আমরা একটুখানি এবার রাজিয়া সুলতানের কাছে আবার যাব, যে আপনি অনেকগুলো কবিতা আবৃত্তি করলেন, মানে অনুবাদ পড়ে শোনালেন। আর একটু বলুন যে মানে এই রূপিকার তার কবিতা যে ভালো লাগে, একটা আমরা জানলাম নারীবাদের বিষয়, আর কোন জিনিসটি তার মানে কবিতায় পাঠককে খুব দ্রুত আকর্ষণ করে? মানে তাহলে এই যে আমি খুব সংক্ষেপে একটু বলি, এটা নিয়ে ছবিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা জানি যে কবিতা পড়ে আমরা কবিতার ভেতরে যে রহস্যটা, সেটাকে আমরা নিজের মতো করে ভেবে নেব। হয়তোবা তার উত্তর আছে, হয়তোবা নেই। কিন্তু ও যখন রূপিকার যখন কবিতার সঙ্গে ছবি দিয়ে দিচ্ছে, তখন আমাদের কল্পনা আরেকটা অন্যরকম একটা ডানা পায় ওড়ার জন্য। এইটা আমাকে খুব আকৃষ্ট করে। এবং আমি যদি একটু এক্সপ্লেন করি এই জায়গাটায়, সেটা হচ্ছে যে এখানে আছে, আমি কবিতাটা এমনি একটু সংক্ষেপে ব্যাখ্যা করি, যে আমি ভেবেছিলাম যে আমি ওপর থেকে পড়বো আর আমাকে ধরবে, সে মাঝপথে আমাকে ধরে ফেলবে, বাঁচাবে, কিন্তু আমি পড়ে মরে গেলাম। তো এইখানে এই যে একটা দেখতে পাচ্ছেন বোধহয়, এত উঁচু থেকে লাফ দিলে কেউ কি বাঁচে? কাউকে বাঁচানো যায়? ধরে যায় না। কিন্তু এই যে একটা সম্ভাবনার কথা সে ভাবতো, তার প্রেমিক তাকে ধরে ফেলবে এবং বাঁচাবে। এই যে সম্ভাবনা, সম্ভব আর অসম্ভবের মাঝখানে আমাদের জীবনের যে দোলাচল, এই যে একটা ঝুলন, এইখানে আমরা এসে আটকে যাই অনেক সময়, আবার এইখানে এসে আবার জীবনও পাই। এইটাই হচ্ছে এই অ্যাট্রাকশনের একটা বিষয়, আমি মনে করি। খুব ভালো বলেছেন। আমিও রূপির আরেকটা ছবিকে আপনাদেরকে দেখাই। রূপি নিজেই কিন্তু এইগুলো ইলাস্ট্রেশন করেছেন। এই যে বোঝা যাচ্ছে যে এর ভেতরে একটা তরুণী, তার যে যন্ত্রণা, একাকিত্ব, সেগুলোকে উনি ফুটিয়ে দিয়েছেন। কবিতায় যেমন করে আছে, ওটা কিন্তু ছবির ভেতর দিয়ে, এবং এই কবিতা এবং ছবি মিলে একটা নতুন রূপ, একটা নতুন একটা মাত্রা, নতুন একটা অর্থ তৈরি হয়ে যায়। এবারে আমি আবার একটুখানি যদি দেবশ্রীর কাছে যাই, দেবশ্রী, এই যে কেনেডীয় সাহিত্য নিয়ে আমরা কথা বলছি, আপনি আমাদেরকে শুধু একটু সংক্ষেপে আবার বলেন যে পশ্চিমবাংলায় যে বাঙালি পাঠক, তাদের কাছে কি কেনেডীয় সাহিত্য কোনো সারা জায়গায় তারা কেমন পড়েন, অথবা আদৌ পড়েন কিনা? পাঠক কি পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, কারণ সেই ক্ষেত্রে পাওয়া যায় মূলত বলা উচিত অ্যাটউডকে, এবং আরেকজন যে আমাদের আলোচনায় এসেছেন লুসি মন্টগোমেরির অ্যান অফ গ্রিন গেবলস ইত্যাদি বইগুলো।
এবং সেগুলো অবশ্যই পড়ে। এবং আরেকটা যেটা আমাদের চলে আসে, সেটা সাহিত্য হিসেবেও দেখা যেতে পারে একদিকে, সেটা হচ্ছে লেনেট কোহেনের কবিতা বা গান। এটা খুবই জনপ্রিয় পশ্চিমবঙ্গে, সারা বিশ্বে জনপ্রিয়, এবং তারা পশ্চিমবঙ্গের লোক তাদের প্রতি খুবই আকৃষ্ট হন বলেই আমার ধারণা। এবং অ্যাটউড, কলকাতা বইমেলায় অ্যাটউডের বই ভীষণভাবে বিক্রি হয়। এবং আমি ছোটবেলায় যখন কলকাতা বুক ফেয়ারে যেতাম, সেখানে অ্যান অফ গ্রিন গেবলস এর সিরিজ কালেক্ট করাটা আমার একটা প্যাশন ছিল। আমার এখনো সেই বইগুলো আছে এবং মন খারাপ হলেই তার কাছে ফেরত যেতে হয় আমাকে। সুতরাং তাসলিমা যেটা বলছিলেন সেটার সঙ্গে আমি খুবই আমার একমত, যে সত্যি তারা আমার ভালো লাগার একটা জায়গা, এবং পশ্চিমবঙ্গেও তাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটি মন্তব্য পড়ব, পড়ে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। মোহাম্মদ তাজিব উদ্দিন, আমি জানি যে তিনি ঢাকাতে শিক্ষা মন্ত্রণালয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি লিখেছেন, এতদিন জানতাম প্রাচ্য আর প্রতীচ্যের দ্বন্দ্ব, এখন দেখি কানাডার সাথেও প্রাচ্যের সেরকম বিতর্ক আছে। অসাধারণ আলোচনা, সবাইকে ধন্যবাদ। আরেকজন বলেছেন, সাইদ জাদিদ, তিনি একটু দাবি করেছেন লরেন্স হিলকে নিয়ে একটু আলোচনা আশা করেছিলাম। আমি নিজেই একটুখানি 1 মিনিট শুধু বলে দিই, যেহেতু আমি জানি না যে আমাদের কোন অতিথি লরেন্স হিলকে নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেটা হচ্ছে যে লরেন্স হিল কিন্তু আমাদের কানাডার খুবই অগ্রগণ্য একজন ঔপন্যাসিক, এবং তিনি তার অধিকাংশ উপন্যাস প্রকৃতপক্ষে কালো মানুষদের অধিকারের কথা, তাদের অত্যাচারকে চিত্রিত করা হয়েছে, এবং সেখানে একটি প্রতিবাদী কণ্ঠস্বর বেরিয়ে এসেছে। সুজিত দা, আপনার কাছে সবশেষে জাস্ট সংক্ষেপে আপনি একটু বলুন তো দেখুন, এই যে কানাডায় আমরা যারা বাঙালি, তাদের কাছে কানাডীয় সাহিত্য মানে কতখানি পরিচিতি পেল, কতখানি এগোতে পারলো? এটি আজকের এই যে আসরের যে পরিবৃত্ত, এই পরিবৃত্তে যারা বসে আছেন কিংবা এখন দর্শক শ্রোতা হিসেবে যারা আছেন, যেভাবে মন্তব্য আসছে, এই ফ্লো থেকে বোঝা যায় যে কানাডীয় সাহিত্য এখন জনপ্রিয়তায় একটি অন্যতম মাত্রা পেয়েছে, এবং এই মাত্রা ক্রমশ বাড়তে থাকবে। এতদিন একটা দুর্নাম ছিল যে বাঙালিরা কানাডায় আসে, এখানে ব্যবসা বাণিজ্য করে, লেখাপড়া করে, রাজনীতি করে। কেটে গেছে, দুর্নামটা কেটে গেছে, কাটার পথে। আগে এই দুর্নামটা ছিল যে এরা রাজনীতি থেকে শুরু করে সবই করে, কিন্তু কানাডীয় সাহিত্য নিয়ে এরা পড়াশোনা করে না। আমার মনে হয় আমরা এখন সেই অপবাদ থেকে বেরিয়ে আসছি, আলোর মুখ দেখতে পাচ্ছি। এবং এই প্রসঙ্গে আমি শুধু একটি কথাই বলি, অ্যাটউড কিন্তু উনি যখন পেন ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছিলেন, তার অংশের ভাগিদার করেছিলেন আমাদের একজন বাঙালিকে, তার নাম আপনি জানেন, আহমেদুর রহমান, শুদ্ধেশ্বর ম্যাগাজিনের যে ব্যক্তি, তাকে তিনি শেয়ার করেছিলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী। অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা যে আমাদের সাথে থাকলেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা এনআরবি টেলিভিশনে প্রতি সোমবার, টরন্টো সময় প্রতি সোমবার, বাংলাদেশ সময় প্রতি মঙ্গলবার সকাল 8টায়, এবং টরন্টো সময় প্রতি সোমবার রাত 10টায়, কলকাতার সময় প্রতি মঙ্গলবার সকাল 7:30টায় আমরা এই কানাডা জার্নাল অনুষ্ঠান করে থাকি। সেই অনুষ্ঠানে আমরা কানাডায় থাকা বাঙালিদের চিন্তা চেতনাকে তুলে ধরার চেষ্টা করি, তাদের কাজ, তাদের কর্মকাণ্ড, তাদের ভাবনা ইত্যাদিকে তুলে ধরার চেষ্টা করি। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের প্রচেষ্টার সাথে যুক্ত হবেন। আমরা সবসময় প্রত্যাশা করি আপনারা কানাডা জার্নালের সাথে থাকবেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমার এখানে এখন রাত্রির, সুতরাং আমি বলবো শুভ রাত্রি, সবাই ভালো থাকবেন।